দেখো, এমএইচআরডি প্রথম এই ডিপার্টমেন্টটি গোটা ডিজিটাল ইন্ডিয়ার যে এডুকেশন সিস্টেম আছে সেটার জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছে। প্রায় যে 18টা আমি আজ ইনিশিয়েটিভ নিয়েছি, ম্যাক্সিমাম কাজটা এমএইচআরডির আন্ডারে হয়। তার মধ্যে কিছু কিছু আইআইটিস আছে যেগুলো আমাদের দেশের সব থেকে গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান, যেগুলোর নাম গোটা পৃথিবী জুড়ে আছে এবং যেখান থেকে অনেক স্টুডেন্ট বাইরেতেও আমাদের রিসার্চ ওয়ার্কারে কাজ করতে যায়। তো এমএইচআরডি প্রথম ডিজিটাল ইন্ডিয়া ইনিশিয়েটিভের মাধ্যমে যে সমস্ত এরিয়া পিছিয়ে পড়েছে সেই সমস্ত জায়গায় এই ম্যাসিভ অনলাইন ওপেন কোর্স চালু করেছিল। এবং সেখান থেকে দেখো মেজর ইনিশিয়েটিভ নেওয়া হয়েছিল স্টাডির ক্ষেত্রে। সবসময় জানবে এটা পড়াশোনার জন্যই নেওয়া হয়েছিল, স্টাডির ক্ষেত্রে নেওয়া হয়েছিল, যেখানে ইয়ং অ্যাসপিরিয়েন্স মাইন্ড মানে যারা যুব সমাজ আছে তাদেরকে উদ্দীপিত করার জন্য। অর্থাৎ আজকে আমাদের গ্রামেতে কোনো প্রান্তের কোনো ছেলে আজকে যদি ডিজিটাল ইন্ডিয়া পড়াশোনার সাথে যুক্ত থাকে বা ডিজিটালি হায়ার এডুকেশনের সঙ্গে যুক্ত থাকে, তার ক্ষেত্রে কোনো রকমই প্রবলেম হবে না যে তার কাছে কোনো বই নেই, তার কাছে কোনো ফেসিলিটিস নেই। সে চাইলে যে কোনো জায়গা থেকে, সে ভারতের যে কোনো জায়গা থেকে যে কোনো টিচারের সঙ্গে কানেক্ট হতে পারে। সেটা আগে অন্যান্য টপিকগুলোতে আছে, আমি বলে দেবো কীভাবে কানেক্ট হয়। তো সেখান থেকে তাদের ডিজিটাল লার্নিং করতে পারে। তো স্টাডি ওয়েব অফ অ্যাক্টিভ লার্নিং ফর ইয়ং অ্যাসপিরেন্স, এটা দিয়ে স্বয়ং স্টার্ট হয়েছিল। এর পরের ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে স্বয়ংপ্রভ। স্বয়ংপ্রভটা কি আছে দেখো, এটা 32 ডিটিএইচ চ্যানেল তৈরি করা আছে। 32 ডিটিএইচ চ্যানেল, এটা আগের দিনও আমি বলেছিলাম যে 32টা ডিটিএইচ চ্যানেল মানে ডাইরেক্ট টু হোম। আমরা যেরকম কেবল অপারেটর থেকে দেখি যে ডিটিএইচ কানেকশন, যেখানে আমাদের প্রত্যেকে সেই ডাইরেক্ট টু হোমে গিয়ে আমরা বিভিন্ন টিভি চ্যানেল দেখি। শুধুমাত্র 32 ডিটিএইচ চ্যানেল আমাদের দেশে এখনো আছে, যেটা একটা স্যাটেলাইট কানেক্টেড। এই কোশ্চেনটাও আসে, GSAT-15 এই স্যাটেলাইটটা কিসের জন্য লঞ্চ করা হয়েছিল? তো তোমরা এটা অপশানে অবশ্যই পাবে, এডুকেশনাল প্রোগ্রামের জন্য লঞ্চ করা হয়েছিল। এবং এটা কোন কোন চ্যানেলকে কন্ট্রোল করে? 32 ডিটিএইচ চ্যানেলকে কন্ট্রোল করে। এই GSAT-15 স্যাটেলাইটটা খুবই গুরুত্বপূর্ণ, এটা বারবার কোশ্চেনে আসে। এই কোশ্চেনটা অনেকবারই দেখা গেছে, GSAT-15 কিসের জন্য স্যাটেলাইট। আচ্ছা, এখানে বলে দিই 32 ডিটিএইচ চ্যানেল কেন। এখানে বলে দিই যে এই চ্যানেলগুলো 32টা ল্যাঙ্গুয়েজের চ্যানেল। অর্থাৎ আমাদের বাংলাতে যেমন ডিডি বাংলা আছে, হিন্দির ক্ষেত্রে ডিডি হিন্দি আছে, এরকম তামিল, তেলেগু, উড়িয়া, এরকম মিলে টোটাল 32টা চ্যানেল আছে। আর আমাদের সংবিধানে 22টা ভাষাকে মান্যতা দেওয়া আছে। তো 22টা প্লাস আরও 10টা অন্যান্য স্টেটের ভাষা, রিজিয়নাল ল্যাঙ্গুয়েজকে নিয়ে ডিজিটাল ডাইরেক্ট টু হোম চ্যানেল তৈরি করা হয়েছে। এটার কাজ হচ্ছে ওয়ান ওয়ে কমিউনিকেশন, অর্থাৎ টিভিতেই অনেক ধরনের ক্লাস হবে, যেখানে স্টুডেন্টরা এক জায়গায় বসে বা কেউ পার্সোনাল ঘরেতে বসে নিজেরাই বিভিন্ন টিচারের ক্লাস বা ভিডিও দেখতে পারবে। অর্থাৎ মানে টিভি প্রোগ্রাম দেখতে পাবে সরাসরি। এক্ষেত্রে কারা কারা প্রোভাইড করা দেখো, এখানে আছে এনপিটিএল, আইআইটিস, ইউজিসি তো তোমরা জানো, ইউনাইটেড গ্র্যান্ড কমিশন, সিইসি, ইগনুস, এনসিআরটি, এনআইওএস। এনসিআরটি একটা বই, এখানে সংস্থা মানে বুক পাবলিশ করে ক্লাস 12 পর্যন্ত। এই এনসিআরটির বই আমরা প্রত্যেকেই পড়ি যারা দিল্লি গভর্নমেন্টের বোর্ডে পড়াশোনা করো। তো এই সমস্ত বিষয়টা প্রত্যেককেই কি করে 32টা রিজিয়নাল ভাষাতে ডাইরেক্ট টু হোম চ্যানেলের মাধ্যমে আমরা টেলিকাস্টিং হয়, যেটা করে হচ্ছে GSAT-15 স্যাটেলাইট, যেটা এডুকেশনাল পারপাসে অনলি কাজ করা হয়। GSAT-15 আর কোনো রকম টেলিকাস্টিং হয় না, শুধুমাত্র সব দিকে গোটা ভারতবর্ষে যা এডুকেশনাল পারপাস আছে, যেখানে স্যাটেলাইটকে ইউজ করার প্রয়োজন হয়, সেখানে GSAT-15কে কাজে লাগানো হয়। এই কোশ্চেনটা অনেকবারই আসে, এটাকে সবাই মনে রাখবে। তো স্বয়ংপ্রভতে সব থেকে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে কটা চ্যানেল আছে এবং কোন স্যাটেলাইটকে কাজে লাগানো হয়, আর এখানে গুরুত্বপূর্ণ কোন কোন সংস্থা এটাতে যুক্ত আছে। ঠিক আছে, আশা করি এই অবধি সবার ক্লিয়ার। এখন যদি কারো কোশ্চেন থাকে জিজ্ঞেস করতে পারো। কারো কোনো কিছু জানার আছে? ঠিক আছে, মনে হয় কারো কোনো কোশ্চেন নেই। নেক্সট পড়া যাক, ন্যাশনাল ডিজিটাল লাইব্রেরি অফ ইন্ডিয়া, NDL। এটা আমিও আগের দিন বলেছিলাম। ন্যাশনাল ডিজিটাল লাইব্রেরি কিরকম দেখো, আমাদের দেশেতে লাইব্রেরি তো আছে, কিন্তু রুরাল এরিয়াতে অনেক লাইব্রেরি ফেসিলিটি কম আছে। অর্থাৎ আমরা গ্রামে এখনো লাইব্রেরি পৌঁছাতে পারি না। অনেক গ্রাম আছে বা অনেক জায়গা আছে যেখানে লাইব্রেরি নেই সেই গ্রামটাতে। তো
লাইব্রেরিকে গোটা ভারতবর্ষের সঙ্গে কানেক্ট করে দেওয়ার জন্য আমাদের ডিজিটাল লাইব্রেরি স্টার্ট করা হয়েছিল, যেটা হচ্ছে আমরা বলতে পারি ডিজিটাল ইন্ডিয়া মিশনের আন্ডারেই পড়ে। ন্যাশনাল ডিজিটাল লাইব্রেরি, এটা এনডিএলটা অল ডিজিটাল লাইব্রেরি স্টোর ইনফরমেশন মেটা ডেটা অ্যাবাউট ডিফারেন্ট টাইপ অফ ডিজিটাল কন্টেন্ট ইনক্লুডিং বুকস, আর্টিকেল, ভিডিওস, অডিওস, these and other educational materials relevant for user for varying educational level and capabilities. It's provide a single window search facilities access digital contents currently existing in India as well as other digital source under single umbrella. এটা একটা জিনিস দেখে নাও যে ডিজিটাল লাইব্রেরি, তোমরা প্রত্যেকেই বুঝতে পারছো যে এটা একটা লাইব্রেরি হয় যেখানে শুধুমাত্র বই ছাড়াও আর্টিকেল থাকে, অনেকে যারা যারা রিসার্চ ওয়ার্কার আছে তাদের যে আর্টিকেল, সেই আর্টিকেলগুলো লেখা থাকে, প্লাস ক্লাসের ভিডিও থাকে, অডিও থাকে, অনেক কিছুর বিষয়ে অডিও থাকে। তো এই সমস্ত জিনিস নিয়ে একটা লাইব্রেরির জন্য, যেটা আমাদের ধরো আমরা বর্তমান যদি কোনো লাইব্রেরিতে যাই সেখানে আমরা হার্ড কপি পাই, অর্থাৎ বুকসই পাই শুধুমাত্র, বা কিছু কিছু ক্ষেত্রে আর্টিকেল পাই, কিন্তু যে বুকসটা যে টপিকটা আমার বোঝার সম্ভব হয় না সেখানে ক্ষেত্রে এই ডিজিটাল লাইব্রেরি ফাংশন করে। যখন ধরো আপনার কোনো টপিক বুঝতে পারছি না, তো তার উপর ভিডিও প্রোগ্রামিং করা আছে, তার উপর অডিও রয়েছে, বা আদার্স অন্যান্য মেটেরিয়ালস এডুকেশন সোর্স রয়েছে যেখানে এই ব্যাপারটাকে বুঝিয়ে দেওয়া হয়েছে। তো ডিজিটাল লাইব্রেরির ক্ষেত্রে আমাদের বোঝাটা বা কোনো কিছু টপিককে রিলিভেন্টের জিনিসটাকে আন্ডারস্ট্যান্ডিং করাটা আমাদের সহজ হয়ে গেছে। তো ন্যাশনাল ডিজিটাল লাইব্রেরির ফাংশনটা এটা। নেক্সট টপিক আছে দেখো ভার্চুয়াল ল্যাব। ভার্চুয়াল ল্যাবটা আমাদের হিউম্যান রিসার্চ ডেভেলপমেন্ট এমএইচআরডি মিনিস্ট্রি অফ হিউম্যান রিসার্চ ডেভেলপমেন্টের আন্ডারে পড়ে। তো এতক্ষণ পর্যন্ত যে দুটো আমরা পড়লাম, স্বয়ংপ্রভ এবং এনডিএল ন্যাশনাল ডিজিটাল লাইব্রেরি, এখানে কিন্তু এমএইচআরডির অতটা ভূমিকা নেই। তোমরা এটা নিশ্চয়ই লক্ষ্য করেছো, এমএইচআরডির ভূমিকা কোথাও কোথাও থাকছে, কোথাও কোথাও থাকছে না। এই জিনিসটাও নোট করবে যে কোথাও কোথাও এমএইচআরডির ভূমিকা আছে। এই কোশ্চেনটা অনেকবার দেখা গেছে যে এমএইচআরডি ডিপার্টমেন্ট কোন কোন বিষয়কে কন্ট্রোল করে। ধরে নাও আমি এখানে অপশানে দিয়ে দিলাম স্বয়ংপ্রভ, অপশানে দিয়ে দিলাম ভার্চুয়াল ল্যাব, অপশানে দিয়ে দিলাম স্বয়ং। তো তোমাদের অ্যান্সার হবে অনলি স্বয়ং অ্যান্ড ভার্চুয়াল ল্যাব, অর্থাৎ ভার্চুয়াল ল্যাব স্বয়ং। ওইখানে এরকম অপশান দেওয়া থাকবে, অপশান এ বি, আইদার অপশান বি, আইদার অপশান এ বি সি, এরকম ভাবে তিনটে অপশান দেওয়া থাকবে, তোমাকে সঠিক অপশানটা চুজ করতে হবে। এখনকার অপশানগুলো তোমরা ফলো করবে, এখানে সিঙ্গেল অপশান দেওয়া থাকে না, অর্থাৎ একটা কোশ্চেনে দুটো অ্যান্সারও অনেক সময় দেখা গেছে। তো ডিপলি পড়লে তবেই তুমি দুটো অ্যান্সার করতে পারবে। তুমি যদি মনে করো যে আমি সবটা না পড়ে একটু একটু টাচ করে চলে যাব, তার ক্ষেত্রে হয় না, কারণ এখন কোশ্চেনের প্যাটার্নটা এইভাবেই করা হয়েছে যাতে কোশ্চেনটা ডিপলি পড়ে একটা ছেড়ে বা স্টুডেন্ট উত্তর দেয়। যদি দেখা গেল যে অপশন সিটাও সঠিক ছিল, অর্থাৎ এ আর সি কমন অ্যান্সার হওয়া উচিত ছিল এই কোশ্চেনটার ক্ষেত্রে, সেক্ষেত্রে কিছু কোশ্চেনটা রং হয়ে যায়। তো এই কোশ্চেনগুলো এরকম প্যাটার্নে এই কারণে বানানো হয়েছে যে এখন প্রত্যেকেই হার্ডওয়ার্ক করে, প্রত্যেকেই অনেক নলেজ আছে, কিন্তু তার মধ্যে থেকেও যারা সব থেকে বেশি ডেপথে পড়ে তাদেরকে তুলে নিয়ে আসা হয়। তো সেখানে দেখো ভার্চুয়াল ল্যাবটা কিন্তু এমএইচআরডি আন্ডারে পড়ে, বাকি এই স্বয়ংপ্রভ বা এনডিএল এরা এমএইচআরডির আন্ডারে আসে না। এগুলো একটু নোট করবে তোমরা প্রত্যেকেই, যারা অ্যাক্টিভ লিসেনার আছো প্রত্যেকেই একটু একটু ফলো করবে। তো দেখো এখানে ভার্চুয়াল ল্যাব যেটা আছে এটার প্রজেক্ট বা ইনিশিয়েটিভটা নেওয়া হয়েছে এমএইচআরডির আন্ডারে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এর একটা এজেন্সি, মানে বলতে পারো মিনিস্ট্রি। তো ন্যাশনাল মিশন অন এডুকেশন থ্রু ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, এটার ফুল ফর্ম দেখো এই এনএমইআইসিটি। এইখানে যে সমস্ত ছোট ছোট ফর্মগুলো টার্মসগুলো দেখছো, এগুলো অ্যাব্রিভিয়েশন যে ক্লাস আমরা করিয়েছিলাম সেখানেও এগুলো যদি নিজেরা পারো আস্তে আস্তে ইনক্লুড করে নেবে, আর যদি থাকে সেগুলোকে একটু একটু দাগ দিয়ে নেবে। কেননা এই যে অ্যাব্রিভিয়েশন গুলো, এগুলো তোমার মনে হবে যে স্যার তো অ্যাব্রিভিয়েশনের ক্লাসেতে অ্যাব্রিভিয়েশন দিয়েছিল সেখান থেকে কমন পড়েনি, কিন্তু তা নয়। অ্যাব্রিভিয়েশন যেখানে যেখানে আমি পেয়েছি প্রত্যেকটা জায়গাতেই আমি ছোট ছোট করে কোড করে দিয়েছি। তাতে কি সুবিধা হচ্ছে, তোমার এই ক্লাসটা করতে করতে অ্যাব্রিভিয়েশনও পড়া হয়ে যাচ্ছে, প্লাস এই ক্লাসটার ডেপথেও তুমি জানতে পেরেছো। অর্থাৎ কোশ্চেন টোটাল যে মেটেরিয়ালস আছে সেখান থেকেই আসবে বা সেখান থেকেই কমন পাবে, কিন্তু তুমি যদি মনে করো যে অ্যাব্রিভিয়েশন থেকে কমন আসবে, অ্যাব্রিভিয়েশনটাই পুরোপুরি পড়ে যায়, সেখানে ব্যাপারটা কিন্তু তা নয়।
অ্যাব্রিভিয়েশন যেখানেই পাবে সেখানেই তোমার পুরোনো অ্যাব্রিভিয়েশন যে কপি আছে সেখানে গিয়ে দেখে নেবে যে সেখানে আমরা পাচ্ছি কিনা, যদি না পাই সেখানে অ্যাড করে নেবো। তো দেখো এখানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটা এজেন্সিকে নিয়োগ করেছে যার নাম হচ্ছে ন্যাশনাল মিশন অন এডুকেশন। এটার কমিউনিকেশন করছে কিসে? টেকনোলজি বেস পড়াশোনাতে, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বেস পড়াশোনাতে। দিস প্রজেক্ট ইজ consortium activity 12 participating institute and IIT Delhi এর coordinated institute। আচ্ছা এখানে একটা বলে দিই, ধরো তোমরা আগের দিন অনেকে কোশ্চেন করেছিলে যে স্যার এর উপর কিরকম ধরনের কোশ্চেন আসে, তো আমি কিছু কোশ্চেন স্যাম্পল তো আজকে ক্লাসের দিয়েছি যে কিরকম ধরনের কোশ্চেন হতে পারে। প্লাস আমি এখানে বলে দিই, ধরো একটা কোশ্চেন আসবে যে which IIT is coordinate virtual lab ফর হায়ার এডুকেশন, এরকম টাইপের কোশ্চেন দিল, সেখানে অপশন দিয়ে দেবে আইআইটি দিল্লি, আইআইটি বম্বে, আইআইটি চেন্নাই, আইআইটি খড়গপুর। তো তোমার এখানে অ্যান্সার হয়ে যাবে আইআইটি দিল্লি। তো আশা করি বুঝতে পারছো যে কিরকম টাইপের কোশ্চেন আসবে, খুব একটা হার্ড নয় অথচ ডেপথে কোশ্চেন আসবে। বা এরকম লিখে কোশ্চেন আসতে পারে হুইচ এজেন্সিজ ইজ কন্ট্রোল দ্য ভার্চুয়াল ল্যাব ফেসিলিটিস অফ হায়ার এডুকেশন। তো তোমাকে নাম লিখে দিতে হবে ন্যাশনাল মিশন অন এডুকেশন থ্রু ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বা শর্ট ফর্মে NMEICT। তো এইগুলো এরকম টাইপেরই কোশ্চেন আমাদের কোশ্চেন পেপারে দেখতে পেয়েছি। তো দেখতে পারো যে নেক্সট যেটা বলছে যে এখানে কোন আইআইটি সব থেকে বেশি কার্যকর করছে, এটা আইআইটি দিল্লি কোঅর্ডিনেট করছে ভার্চুয়াল ল্যাবকে। এখানে টোটাল কতগুলো দেশের মধ্যে ভার্চুয়াল ল্যাব হয়েছে, 205 ভার্চুয়াল ল্যাব ইনস্ট্যান্ট স্টিল নাও আছে, আর অ্যাপ্রক্সিমেটলি 1515 ওয়েব এনেবল এক্সপেরিমেন্ট রয়েছে। আচ্ছা এটা কথাটা বলে দিই, আগের দিন একজন কোশ্চেন করেছিল যে স্যার আপনি তো এখানে 205 যে ভার্চুয়াল ল্যাবটা আমাদের রয়েছে সেটা কি মনে রাখতে হবে, বা অ্যাপ্রক্সিমেটলি যতগুলো এক্সপেরিমেন্ট আছে সেটা কি মনে রাখতে হবে? তো তোমার অ্যান্সারটা বলে দিই যে দেখো এখানে ভার্চুয়াল ল্যাবটার সংখ্যাটা স্টিল নাও এক্সিস্ট করতে 205। ইন ফিউচার যদি সংখ্যাটা বাড়ে, সেটা নেক্সট বা তারপরের বছর বেড়েছে বা কোনো বছর বেড়েছে, তো এই নাম্বারগুলো ভেরিয়েন্ট করে বা এক্সপেরিমেন্টটা অনেক সময় ভেরিয়েন্ট হয়ে যায়, অর্থাৎ বেড়ে যায় কমে যায়। কোনো কোনো ক্ষেত্রে এক্সপেরিমেন্ট সাকসেসফুল হয়নি সেগুলোকে এক্সক্লুড করে দেওয়া হয়, বাদ দিয়ে দেওয়া হয়। কোনো কোনো ক্ষেত্রে নতুন এক্সপেরিমেন্ট সাকসেসফুল হয়েছে সেগুলোকে ইনক্লুড করা হয়। তো এইরকম টাইপের কোনোদিনও কোশ্চেন করবে না যে কতগুলো এক্সপেরিমেন্ট সাকসেসফুল হয়েছে বা কতগুলো এক্সপেরিমেন্ট রয়েছে। হ্যাঁ কখনো কখনো যদি ভার্চুয়াল ল্যাবের সংখ্যাটা কনস্ট্যান্ট থাকে বা 205টায় যদি ওই সাল পর্যন্ত বরাবর থাকে, তো তখন ভার্চুয়াল ল্যাবের সংখ্যা থেকে কোশ্চেন করতে পারে যে কতগুলো ভার্চুয়াল ল্যাব হয়েছে, কিন্তু কতগুলো এক্সপেরিমেন্ট সফল হয়েছে বা কতগুলো এক্সপেরিমেন্ট রয়েছে সের ওপর কোনো কোশ্চেন আসবে না। আচ্ছা এই চারটে টপিকের পড়ার পর কারো কোনো কোশ্চেন এখনো পর্যন্ত এখানে বুঝতে অসুবিধা হয়েছে? ঠিক আছে, আশা করি কারো কোশ্চেন নেই। হ্যাঁ বলো। হ্যাঁ স্যার মেটা ডেটা কি? আচ্ছা এখানে মেটা ডেটা, আচ্ছা আগেরটা যেটা তুমি ন্যাশনাল ডিজিটাল লাইব্রেরিতে পড়লে, হ্যাঁ দেখো মেটা ডেটা একটা হচ্ছে লাইব্রেরি স্টোর হাউস ইনফরমেশন বলা হয় থাকে, যেটা মেটেরিয়াল ডেটা। মেটা ডেটার শর্ট ফর্ম হচ্ছে, আমি এটা করে দিয়েছি হচ্ছে মেটেরিয়াল ডেটাকে, ঠিক আছে? মেটা ডেটা স্ট্যান্ড ফর মেটেরিয়াল। মেটেরিয়াল মানে বোঝো যে কোনো বই হতে পারে, যে কোনো আর্টিকেল হতে পারে, এটাকে মেটা ডেটা বলা হয় থাকে। বুঝতে পেরেছো? ওকে স্যার। আচ্ছা আর কোনো কোশ্চেন করো? হ্যাঁ স্যার স্বয়ংটা একটু আরেকবার বলুন, আমি ছিলাম না। আচ্ছা স্বয়ং, স্বয়ংটা দেখো ফার্স্টেই প্রথম টপিকে স্বয়ং পড়িয়েছি। তোমরা যারা যারা লিসেন করনি বা যারা পরে এসছো লেট এসছো, তো তারা আবার একবার শুনে নাও। স্বয়ংটা কার আন্ডারে পড়ছে? MHRDর আন্ডারে পড়ছে, ঠিক আছে? এটা ফার্স্ট ইনিশিয়েটিভ অফ ডিজিটাল ইন্ডিয়া মিশন। আমি এটা বলেছি ডিজিটাল ইন্ডিয়া মিশন লেট 2015। লেট 2015 মানে বুঝে নাও যে ডিসেম্বরের কাছাকাছি এরকম সময় চালু হয়েছে, অ্যাক্টিভলি কাজে এসছে 2016 থেকে, ঠিক আছে? তো এই স্বয়ংটা চালু হয়েছে স্টাডি ওয়েব অফ অ্যাক্টিভ লার্নিং ফর ইয়ং এক্সপিরিয়েন্স মাইন্ড। এটা ফার্স্টেস্ট টার্ম, এটা সবার প্রথম আমাদের দেশের ডিজিটাল ইনিশিয়েটিভ। এটার কাজই হচ্ছে তোমার অনলাইন অপারেশন করা, অনলাইন পড়ানো সব থেকে পিছিয়ে যাওয়া ছেলেদের, ট্রাস্ট এরিয়া মানে একদম পিছিয়ে পড়া এরিয়াতে, যেখানে ইয়ং মাইন্ড রয়েছে, যেখানে আরো বুদ্ধিমান বা যেখানে বলতে পারো বুদ্ধিমান ছেলেরা রয়েছে, বিভিন্নভাবে
অনেক গ্রামের থেকেও অনেক বুদ্ধিমান ছেলে বেরোয়, তো সেখানে ছেলেরা যাতে সমস্ত রকম ফেসিলিটি পায় তার জন্য সয়ামটা নিয়ে আসা হয়েছে। এটা আমাদের মিনিস্ট্রি অফ হিউম্যান রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট করে, এটার ইনিশিয়েটিভ নিয়েছিল ফার্স্ট টাইম। আর এটার কাজই হচ্ছে ইয়াং অ্যাসপিরেন্ট মাইন্ডকে সমস্ত রকম ফেসিলিটি দেশভর দিয়ে দেওয়া, যেখানে বলতে পারো ওয়েব টিচিং হয়ে গেল বা ডিজিটাল লাইব্রেরি। নিজেরা কপিতেও এটা লিখে নাও শর্ট শর্ট ফর্মে যে টক টু টিচার প্রোগ্রাম কোন আইআইটি নিয়েছিল, এগুলো কিন্তু পরে তোমাদের পড়তে সুবিধা হবে। তো এখানে দেখো টক টু টিচার প্রোগ্রাম আইআইটি। হ্যাঁ 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 বলছি স্যার, টক টু টিচার এটা আইআইটির কোন ব্রাঞ্চ নিয়েছিল? আইআইটি বম্বে মেটেরিয়ালস তো আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তুমি কি লেটে এসছো অসিত? লেটে আসেনি, একটু মানে কনসেন্ট্রেট ব্রেক হয়েছিল। আচ্ছা আচ্ছা ওকে। নেক্সট দেখো টক টু টিচার প্রোগ্রাম, এটা হচ্ছে আমাদের প্রথম নিয়েছিল হচ্ছে ইনিশিয়েটিভটা নিয়েছিল হচ্ছে আইআইটি বম্বে। এটা কে করে? মিনিস্ট্রি অফ হিউম্যান রিসার্চ ডেভেলপমেন্ট ফান্ড করে, অর্থাৎ পয়সা মিনিস্ট্রি অফ হিউম্যান রিসার্চ ডেভেলপমেন্ট দেয়। এটাও দেখো এনএমইআইসিটি, এই যে আমি আগের বারে টার্মসটা পড়ালাম এজেন্সি, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ। দেখো মিনিস্ট্রি অফ হিউম্যান রিসার্চ ডেভেলপমেন্ট দায়িত্ব প্রথমে নিয়েছিল, তারপরে একটা এজেন্সি ঠিক করে দিয়েছিল, যেটা আমি বারবার পড়াচ্ছি, সেটা হচ্ছে যে এনএমইআইসিটি। এই এজেন্সিটা নিয়েও কোশ্চেন আসতে পারে, ন্যাশনাল মিশন ফর এডুকেশন ইউজিং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। অর্থাৎ তোমরা আজকে যে এতদিনের যে আমি তোমাদের সাথে কানেক্ট হয়েছি ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি ক্লাসের জন্য, তো এর একটা এজেন্সি আমাদের ভারত সরকার রিক্রুট করে দিয়েছে। দেখো একটা মিনিস্ট্রির ক্ষেত্রে অনেকগুলো ডিপার্টমেন্ট সামলানো শক্ত হয়ে যায়, তো এজেন্সি তখনই ফর্ম করানো হয় যখন সেই ডিপার্টমেন্টটা ধীরে ধীরে বড় সাইজে হয়ে যায় বা এনলার্জ হয়। প্রথম যখন ডিপার্টমেন্ট মিনিস্ট্রি অফ হিউম্যান রিসার্চ ডেভেলপমেন্ট প্রথম একটা ইনিশিয়েটিভ নিয়েছিল স্বয়ং, তখন কিন্তু কোনো এজেন্সি আসেনি। ধীরে ধীরে যখন এই ইনিশিয়েটিভটা হায়ার এডুকেশন ডিজিটালি ধীরে ধীরে বাড়তে থাকছে, তখন দেখো যে এই এজেন্সির নামটা বারবার চলে আসছে, অর্থাৎ এজেন্সিকে দায়িত্ব দেওয়া হচ্ছে। যেমন আমি একটা সিম্পল এক্সাম্পল দিই, যদি কলেজে একটা টুর্নামেন্ট হয়, সেখানে কিছু গ্রুপ অফ স্টুডেন্ট গ্রুপ অফ টিচারকে ইনক্লুড করে দেওয়া হয় সেই খেলাটার পরিচালনা করার জন্য। কলেজের প্রিন্সিপালি যদি মনে করে যে আমি যেটা খেলাটা চালাবো বা আমি সবকিছু করব, তার ক্ষেত্রে সমস্ত কিছু সম্ভব হয় না। যেমনই ধরে নাও কলেজের প্রিন্সিপাল হচ্ছে একটা এজেন্সি মিনিস্ট্রি, তার দায়িত্বে এই এজেন্সিরা কাজ করে। আশা করি আজকের ক্লাসটা অতটা বোরিং হচ্ছে না, মোটামুটি তোমরা প্রত্যেকে বুঝতে পারছো। তো তারপরে দেখো এটা কি কাজ করছে, ইট ইজ এ ভিউ অফ কোলাবোরেশন উইথ টুল ডেভেলপড বাই অমৃতা ইউনিভার্সিটি প্রোভাইডিং ভার্চুয়াল ক্লাসরুম টু ফ্যাসিলিটি অ্যাক্রস দ্য কান্ট্রি। তো এখানে দেখো টক টু টিচার প্রোগ্রামে আইআইটি বোম্বে তো ইনিশিয়েটিভ নিয়েছিল, কিন্তু কোলাবোরেশন কার সাথে করতে হয়েছিল? কোলাবোরেশন মিন্স আমি তোমাদের বলে দিই যে স্যার আপনি কোলাবোরেশন কেন কথাটা বলছেন বা কোলাবোরেশন কেন করাচ্ছেন এখানে। দেখো আইআইটি বোম্বে তো একটা ইনস্টিটিউট আইআইটির ক্ষেত্রে, কিন্তু আমাদের জানো তোমরা যে সরকারি যে সমস্ত এডুকেশনাল ইনস্টিটিউট আছে তাদের টেকনোলজি বেসড হওয়াটা একটু লেট লতিফে হয়ে যায়, বলতে পারো লেট আসে তাদের কাছে সমস্ত কিছু ডিজিটাল সিস্টেমটা। কারণ সরকার
অ্যাক্টিভলি ইনিশিয়েটিভ তো নিলে কি হবে, কিন্তু গ্রাউন্ড লেভেল পর্যন্ত আমাদের সেই ইনিশিয়েটিভ পৌঁছাতে সময় লেগে যায়। সেক্ষেত্রে অমৃতা ইউনিভার্সিটি ইজ আ প্রাইভেট ইউনিভার্সিটি, তো বা গভর্নমেন্ট আন্ডারটেকিং ইউনিভার্সিটি, তারা কিন্তু ভার্চুয়াল ক্লাসরুম প্রথম তাদের নিজেদের স্টুডেন্টদের ফেসিলিটি দিয়েছিল। যেহেতু তাদের কাছে এই টুলস অ্যান্ড এই সিস্টেমটা ডেভেলপ ছিল, তো সঙ্গে সঙ্গে আইআইটি বোম্বে সেই অমৃতা ইউনিভার্সিটি সেই সময়কে তাদেরকে দায়িত্ব দেয় অল ওভার ইন্ডিয়াতে এই টোটাল টক টু টিচার প্রোগ্রামটাকে ইনিশিয়েটিভ নেওয়ার জন্য। আশা করি অমৃতা ইউনিভার্সিটি কেন ফাংশনে আসলো তোমরা বুঝতে পেরেছো, যে আমাদের যে সমস্ত সরকারি যে সমস্ত সুবিধা সেগুলো আমাদের গ্রাউন্ড লেভেল অর্থাৎ একটা গ্রাম পর্যন্ত পৌঁছাতে, যদি ধরো আজকে 2016 বা 2015-এ কোনো একটা ইনিশিয়েটিভ গভর্নমেন্ট দিল্লিতে বসে নেয়, সেটা আমাদের স্টেটে আস্তে আস্তে 2017-2018 হয়ে যায় বা সম্পূর্ণ কার্যকর হতে সময় লাগে, কারণ ভারতবর্ষ অনেক বড় এরিয়া, অনেক স্টেট, অনেক ডিস্ট্রিক্ট আছে এখানে, তো ইনিশিয়েটিভ নিতে নিতে সময় লাগে। সেক্ষেত্রে একটা প্রাইভেট অর্গানাইজেশন তার থেকে ফার্স্ট কাজ করে, কারণ তাদের কাজ করাটাই মেন ফাংশন, তাদের আর বলতে পারো ইনকাম সোর্সটাই সব থেকে বড় করা, অর্থাৎ তারা যত তাড়াতাড়ি কাজটা করে দিতে পারবে তত তাড়াতাড়ি তারা পয়সা পেয়ে যাবে সরকারের থেকে। তো প্রাইভেট ইউনিভার্সিটি বা গভর্নমেন্ট আন্ডারটেকিং ইউনিভার্সিটিসকে এই জন্যই দায়িত্ব দেওয়া হয়েছে, যেখানে তারা অ্যাক্রস ইন্ডিয়াতে এটা খুব ফাস্টলি বা তাদের যে টুলস আছে সেটাকে খুবই তাড়াতাড়ি নিয়ে যেতে পারবে। তা অমৃতা ইউনিভার্সিটি ইজ দ্য ফার্স্ট ইউনিভার্সিটি যার সঙ্গে আইআইটি বোম্বে বলতে পারো কোলাবোরেট করে এই জিনিসটাকে চালু করেছিল। দ্য কোর্স ক্যান বি ভিউ অ্যাবসলিউটলি ফ্রি অফ চার্জ অ্যান্ড লোয়ার ব্যান্ডউইথ। দেখো এখানে একটা সব থেকে বড় জিনিসকে খেয়াল রাখা হয়েছে, লোয়ার ব্যান্ডউইথ টার্মটা। তোমরা এখানে অমৃতা ইউনিভার্সিটির নামটা মনে রাখবে, তার সঙ্গে লোয়ার ব্যান্ডউইথটা কি বলে দিই। লোয়ার ব্যান্ডউইথ মানে ধরো আমি আজকে এখানে ক্লাসরুম করাচ্ছি বা ক্লাস করাচ্ছি, তো আমার নেটের স্পিড এখানে 4G কানেক্টিভিটিতে চলছে। ধরে নাও যে যদি আজকে ইন্ডিয়ার কানেক্টিভিটি এখনো থার্ড জেনারেশন অর্থাৎ 3G-তে থাকতো কিংবা 2G-তে থাকতো, তো এখানে গুগলকে তাদের গুগল মিটকে লঞ্চ করার সময় এটা মাথায় রাখতে হতো যে এর ব্যান্ডউইথটা অর্থাৎ এর নেটের স্পিডটা খুবই কম, এই কম স্পিডেতেও যাতে ক্লাসটা করানো যায় তার জন্য তাদেরকে সেরকম কনফিগারেশন করতে হতো। তো এই লোয়ার ব্যান্ডউইথ টার্মটা এই কারণে মাথায় রাখতে হচ্ছে যে আমাদের অনেক গ্রামেতে এখনো পর্যন্ত 4G কানেক্টিভিটি পৌঁছায়নি বা যেখানে এখনো 3G কানেক্টিভিটি রয়েছে। তো লোয়ার ব্যান্ডউইথ থাকলে সেখানকার স্টুডেন্টরা এই লোয়ার ব্যান্ডউইথ ফেসিলিটির মাধ্যমে অর্থাৎ কম ডেটা কনজিউম করে বা কম স্পিড হাই স্পিড নেট না পেয়েও অ্যাবসলিউটলি ফ্রিতে তারা যে কোনো টিচারের সঙ্গে কানেক্ট হতে পারবে। তো লোয়ার ব্যান্ডউইথটা সেই কারণে রাখা হয়েছে। অ্যাপার্ট ফ্রম দ্য কোর কোর্স ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কম্পিউটার সায়েন্স ডিসিপ্লিন, এটা আগের দিন আমি বলেছিলাম যে অ্যাপার্ট টার্মসটা ইউজ মানে হচ্ছে সেটা বাদ দিয়ে ইঞ্জিনিয়ারিং এর কিছু কিছু কোর জিনিস যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, যেটা বলতে পারো যে ইঞ্জিনিয়ারিং তো হাতে কলমে করা শিক্ষা, অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে তোমাকে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সও থাকতে হবে। আর ভার্চুয়াল সিস্টেমে অর্থাৎ তুমি বলতে পারো ভিডিও কনফারেন্সিং বা টিচারের মাধ্যমে এটা করা সম্ভব হয় না। তো কোর কোর্সের কিছু কিছু বাদ দিয়ে দেওয়া হয়েছে। কম্পিউটার সায়েন্সেরও সেরকম হাতে কলমে শিখতে হয়, কিছু কিছু ক্ষেত্রে কম্পিউটারের কাজ শিখতে হয়, যেটা টুকের প্রোগ্রামে সেখানে করা সম্ভব হয় না। তো যে সমস্ত জিনিস প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স দরকার সেই সমস্ত জিনিসকে বাদ দিয়ে দ্য প্রোগ্রাম অলসো সোশ্যাল সায়েন্স ডিসিপ্লিন। তো দেখো সব থেকে অন্যান্য ছোট ছোট টপিককেও এখানে প্রোগ্রামে দেখানো হয়। হিউম্যানিটিস আছে, সোশ্যাল সায়েন্স আছে। মোর দ্যান 80,000 টিচার, 80,000 দেশ জুড়ে 80,000 শিক্ষককে এখানে নেওয়া হয়েছে, এখানে ট্রেন্ড করা হয়। So far under the project involving synchronous delivery of the course IIT Mumbai and IIT Kharagpur। দেখো IIT মুম্বাই মানে IIT বোম্বের কথা বলা আছে, বোম্বে যেটা সেটাই মুম্বাই। তো মুম্বাই এবং IIT খড়গপুর পরে জয়েন্টলি মার্জ হয়, তার সঙ্গে অমৃতা ইউনিভার্সিটির টুলসকে কাজে লাগানো হয়েছে। সবার প্রথম ইনিশিয়েটিভ IIT বোম্বে নিয়ে, তোমরা বুঝে নাও। বারবার বলেছি, তোমরা ধীরে ধীরে আমি টপিক ওয়াইজ বলে দিচ্ছি। তো আসছে IIT বোম্বে ইনিশিয়েটিভ নিয়েছিল, তার আন্ডারে নিয়েছিল মিনিস্ট্রি অফ হিউম্যান রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের আন্ডারে। কোন এজেন্সি নিয়োগ করেছিল? NMEICE, অর্থাৎ এজেন্সিটার নাম হচ্ছে ন্যাশনাল মিশন অ্যান্ড এডুকেশনাল ইউজিং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। নেক্সট তারপরে তারা কাকে টার্গেট দিয়েছিল কাজটা করানোর জন্য? অমৃতা ইউনিভার্সিটিকে।
এবং পরবর্তীকালে কোন আইআইটি বোম্বের সঙ্গে মার্জ হয়ে যায়, অর্থাৎ এই কাজের সঙ্গে একসঙ্গে যোগদান করে, সেটা হচ্ছে আমাদের স্টেটে থাকা আইআইটি খড়গপুর। তো এই জিনিসটা নিয়ে করে যদি কনফিউশন থাকে কোশ্চেন করতে পারো। তারপরে আমি নেক্সট আচারিতে যাব। কারো যদি কোনো কিছু জানা থাকে কোশ্চেন করতে পারো। স্যার বলছি তাহলে এই বিষয়টাকেও কি এমএইচআরডি কন্ট্রোল করছে? হ্যাঁ, এমপিচারটি কন্ট্রোল করছে, দেখো লেখা আছে ফান্ড করছে, হ্যাঁ পয়সা দিচ্ছে, কন্ট্রোল করছে ঠিক আছে। এজেন্সি, ফান্ড করছে, পয়সা দিচ্ছে। দেখো আমি তোমাদের বললাম যে এমএইচআরডি প্রথমে কিছু কিছু কন্ট্রোল করতো, তারপর ফান্ডিং দিয়ে দেয়, এজেন্সি কন্ট্রোল করে। তো যার ডাউট হলো যে কোশ্চেনটা, যে আমি তোমাদের বললাম যে একটা ডিপার্টমেন্টকে সমস্ত জিনিস কন্ট্রোল করা সম্ভব হয় না, তো সেক্ষেত্রে এজেন্সি নিয়োগ করে। যেমন আমি কলেজ প্রফেসর এবং কিছু কিছু খেলার প্রোগ্রামটা নিয়ে কথাটা বললাম, বোঝালাম তোমাদের। তো এমএইচআরডি ডিপার্টমেন্ট ফান্ড দিতে শুরু করছে, এবার এজেন্সি কন্ট্রোল করছে। আর কারো কোশ্চেন? তাহলে যদি এমন কোশ্চেন থাকে যে কোন কোন বিষয়কে কন্ট্রোল করছে, তাহলে এই ক্ষেত্রে স্বয়ং আর ভার্চুয়াল ল্যাবসটাই হবে, আর ফান্ডিং এর ক্ষেত্রে সেটা কি আলাদা হবে? না দেখো, আমি তোমাদের কোশ্চেনে যখন এরকম চলে আসবে যেখানে কন্ট্রাডিক্টরি কোশ্চেন, সেক্ষেত্রে ডাবল অপশন চলে আসবে। প্রথম অপশন চলে আসবে যে অপশন এ তে থাকবে মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স অ্যান্ড ডেভেলপমেন্ট, অপশন সি তে দেওয়া থাকবে দেখবে এনএমইআইসিটি। সেক্ষেত্রে তোমাকে অ্যান্সার করে দিতে হবে যেখানে দেখবে এ অ্যান্ড সি অপশনটা আছে, অর্থাৎ দুটোই একসঙ্গে অ্যান্সার করতে হবে। আমি তো কোশ্চেনের শুরুতেই বললাম, আজকে ক্লাসের শুরুতে, যে কিরম ভাবে কোশ্চেনটা এখন ফরম্যাট তৈরি করা হচ্ছে স্টুডেন্টদের তাদের পড়াশোনার লেভেলটাকে চেক করার জন্য। তো এখানে কোশ্চেনটা এরকম ভাবে আসবে যে টক টু টিচার ইনিশিয়েটিভ কন্ট্রোল বাই হুইচ ডিপার্টমেন্ট বা ডিপার্টমেন্টস, এরকম অপশন দেওয়া থাকবে, অপশন এস জুড়ে দেওয়া থাকবে। তো তোমার এখানে কোশ্চেন এ তে দেওয়া থাকবে যে এমএইচআরডি, কোশ্চেন বি তে ধরে দেওয়া থাকবে কোনো একটা অন্য আইআইটির নাম, ধরো আইআইটি চেন্নাই দেওয়া থাকবে। কোশ্চেন অপশন সি তে দেওয়া থাকবে তোমার এনএমইআইসিটি বা ফুল ফর্মটাও লেখা থাকতে পারে। তো এরকম টাইপের দিয়ে তোমাকে অ্যান্সারটা করে দেবে যে হুইচ অপশন ইজ কারেক্ট, অপশন এ, অনলি অপশন এ, অনলি অপশন এ বি, অনলি অপশন এ অ্যান্ড সি, এরকম ভাবে কোশ্চেনটা করে দেবে। তোমাকে ঠিক করতে হবে অনলি অপশন এ অ্যান্ড সি। বুঝতে পেরেছো যে কোশ্চেন করলে? হ্যাঁ স্যার ঠিক আছে। ওকে, নেক্সট দেখো আচারিয়ার হ্যাঁ স্যার বলছি যে ভার্চুয়াল ল্যাবের ক্ষেত্রে যেটা বলছিলেন যে এমএইচআরডিটা কন্ট্রোল করছে, এইটা হচ্ছে কন্ট্রোল করছে, আর এই এজেন্সিটা সাহায্য, তাই তো? এনএমইআইসিটি এই এজেন্সির মাধ্যমে ওটাকে কন্ট্রোল করছে, তাই তো স্যার? ঠিক আছে। আর কারো স্যার, কোশ্চেন? স্যার ভার্চুয়াল ল্যাবটার ফাংশনিংটা কিভাবে হচ্ছে স্যার, আর সেটাকে অ্যাক্সেস করছে কিভাবে স্টুডেন্টরা? আচ্ছা দেখো, ভার্চুয়াল ল্যাব ফাংশনিং করছে, আমি এটা তোমাদের বললাম যে 205 ভার্চুয়াল ল্যাব অল ওভার ইন্ডিয়াতে রয়েছে। ভার্চুয়াল কথাটার অর্থ তোমরা এটা যদি দেখো যে ভার্চুয়াল মিন্স তুমি ইন ফ্রন্ট অফ ল্যাবে গিয়ে তুমি সেখানে কাজ করছো না, অর্থাৎ যেখানে ধরো আমি কথাই বলছি যে কিছু কিছু আইআইটিতে একটা ল্যাব আছে। আমি সিম্পলি এটা কোশ্চেনটা খুবই সুন্দর করেছে যে স্যার আপনি তো পড়ালেন এই এখনই টক টু টিচার প্রোগ্রামে, যেখানে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স আছে সেগুলো তো স্যার নেওয়া যাচ্ছে না, তো সেক্ষেত্রে টক টু টিচার প্রোগ্রামে কিছু কিছু কোর্সকে বাদ দেওয়া হয়েছে। তো সেখান থেকে ওর মনেতে কোশ্চেন এসেছে যে স্যার তাহলে ভার্চুয়াল ল্যাবেতে যে ব্যাপারটা আছে সেটা তাহলে কি করে অ্যাক্সেস করছে স্টুডেন্টরা, এটাই তো কোশ্চেন তৃষা তুমি যেটা করলে। হ্যাঁ স্যার হ্যাঁ। তো শুনে নাও, দেখো 205 যে ভার্চুয়াল ল্যাব রয়েছে গোটা ইন্ডিয়া জুড়ে, এটা বিভিন্ন আইআইটি, বিভিন্ন ডেভেলপড ইনস্টিটিউট বা ইউনিভার্সিটি বা প্রাইভেট ইউনিভার্সিটিতে তাদের এই যখন এক্সপেরিমেন্ট গুলো করা হয়, সেখানকার স্টুডেন্ট তাদের বা সেইখানকার স্টুডেন্টদের যে সমস্ত রিসার্চ ওয়ার্ক গুলো আছে সেগুলোকে নিয়ে এসে টোটাল ভিডিও প্রোগ্রামিং করা হয়। মানে বলতে পারো একটা ল্যাবেতে গিয়ে সেই ব্যাপারটাকে সম্পূর্ণভাবে ভিডিও প্রোগ্রামিং করা হয়। এবার স্টুডেন্ট অ্যাক্সেসের কথায় আসি, আমি মনে করি যে ধরো তৃষা তুমি একটা কোনো রিসার্চ ওয়ার্ক করছো, তুমি একটা কোনো জিনিস নিয়ে রিসার্চ করতো, তো ধরো তোমার ক্ষেত্রে কিরকম দরকার হতে পারে, ধরো যে রিসার্চটা করছো তোমার পূর্বে বা আগে এই স্টেপটা পৌঁছানো পর্যন্ত, ধরো আমি একটা রিসার্চে অনেক ফাংশন থাকে, তো তুমি একটা অন্য কিছু রিসার্চ করছো, সেখানে একটা এমন বিষয় তোমার দরকার হচ্ছে যে ধরো আমি একটা কথাই বলছি যে সল্টের সাথে
অ্যাসিডের যে কম্বিনেশনে মিক্সচার তৈরি হয় সেখানে অ্যাসিড অ্যান্ড সল্ট মিশে তোমার অ্যালকালাইন অ্যান্ড অ্যাসিড মিশে তোমার সল্ট অ্যান্ড ওয়াটার তৈরি হয়। এই বিষয়টা তোমার হয়তো জানা নেই, তুমি সেটা দেখলে একটা রিসার্চ প্রোগ্রামে করে রাখা আছে, তুমি সেইটাকে দেখে নাও যে এই ব্যাপারটা এইটা এই অবধি রিসার্চ করে তারা এই রেজাল্ট পেয়েছে। তো অর্থাৎ আমাকে আর এই রিসার্চটা করতে হবে না, রেজাল্ট তো আমার সামনে আছে। তো তাহলে এই রেজাল্টটাকে কাজে লাগিয়ে আমি অন্য কোনো ফাংশনেতে গিয়ে বা অন্য কোনো কাজ করে নিই বা অন্য কোনো রিসার্চ ওয়ার্কারের প্রজেক্টে যে আমার যতটুকু দরকার ছিল সেখান থেকে তথ্যটা নিয়ে তারপরে রিসার্চটা তুমি করতে থাকো। অর্থাৎ আমি এটা বোঝাতে চাইছি যে পুরনো কোনো জিনিসকে বা পুরনো কোনো রিসার্চ ওয়ার্কে সেই ব্যাপারটাকে বুঝে নিয়ে নতুন কোনো রিসার্চ ফাংশনের ক্ষেত্রে এই অ্যাক্সেসগুলো স্টুডেন্টরা করে থাকে। আশা করি তুই সব বুঝতে পেরেছো যেটা আমি বোঝাতে চাইলাম। স্যার বলছি যে স্যার সায়েন্স ল্যাবের যে এক্সপেরিমেন্টেশন গুলো হয় মেথড ওয়াইজ, সেগুলো কি ভার্চুয়াল ল্যাবের মাধ্যমে স্টুডেন্টরা পুরোপুরি দেখতে পাচ্ছে? দেখতে পাচ্ছে। হ্যাঁ, আমি তো তোমাকে বললাম যে বিভিন্ন আইআইটিস এবং বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটি যাদের ল্যাব ফ্যাসিলিটিস হাই কোয়ালিটি রয়েছে তারা এই ভার্চুয়াল ল্যাবেতে যে সমস্ত এক্সপেরিমেন্ট চলে সেগুলোকে তারা লাইভলি স্টোর করে দেয় এই ভার্চুয়াল ল্যাবের মাধ্যমে। বা ধরে নাও একসঙ্গে অনেকগুলো ইউনিভার্সিটি কোলাবোরেট করে কোনো একটা প্রজেক্টকে নিয়ে কাজ করছে, সেখানেও ভার্চুয়াল ল্যাবে কানেক্টিভিটি হয়ে যায়। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, থ্যাংক ইউ। নেক্সট দেখো আমি পড়াচ্ছিলাম হচ্ছে আচারিয়া। আচারিয়া একটা পোর্টাল, এই পোর্টালটা হচ্ছে তোমরা দেখে নাও, এর হোস্ট কনসার্ন প্রজেক্ট ডেভেলপ অ্যান্ড ফান্ড বাই ন্যাশনাল মিশন অ্যান্ড এডুকেশন থ্রু আইসিটি। এবার দেখো এই ডেভেলপ অ্যান্ড ফান্ডের কাজটা সম্পূর্ণভাবে কে করে নিচ্ছে? ন্যাশনাল মিশন অ্যান্ড এডুকেশন থ্রু আইসিটি, মানে এনএমই আইসিটি এই সম্পূর্ণ দায়িত্বটা আবার নিয়ে নিচ্ছে, ডেভেলপ করে নিচ্ছে প্রজেক্টটাকে এবং ফান্ডিংও সে করে দিচ্ছে। এখানে কি আছে? 70টা প্রজেক্ট আছে অন কন্টেন্ট আন্ডার দ্য এনএমই আইসিটি। এখানে আর কিন্তু আমাদের যে মিনিস্ট্রি অফ হিউম্যান রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এর ফাংশনিংটা ধীরে ধীরে কমে যাচ্ছে। দেখে নাও এখানে শুধু এনএমই আইসিটিরই কাজ থাকছে। যেহেতু প্রজেক্টটা 70টা অর্থাৎ ছোট কন্টেন্টের ওপর কাজ, তো সেখানে এনএমই আইসিটি নিজেই ফান্ডিং করে নিতে পারছে 70 প্রজেক্ট কন্টেন্ট আন্ডার দ্য সায়েন্স, আর্ট, ইঞ্জিনিয়ারিং, সোশ্যাল সায়েন্স এটসেট্রা। অর্থাৎ যেখানে প্রজেক্টের সংখ্যা কম সেখানে আর আমাদের মিনিস্ট্রির যে ফান্ডিং সেটাও হয়তো কিছু কিছু ক্ষেত্রে লাগে, কিন্তু মেইনলি ভূমিকায় আসছে হচ্ছে এনএমই আইসিটি, যেখানে সায়েন্স আর্টস এডুকেশন সায়েন্স আর্ট ইঞ্জিনিয়ারিং এন্ড সোশ্যাল সায়েন্স আসছে। এটা কোথায় কোথায় করছে? ভেরিয়াস ইনস্টিটিউট অ্যান্ড ইউনিভার্সিটিস কলেজেস। এখানে দেখো ভারতের যত ইনস্টিটিউট আছে, ইউনিভার্সিটিস আছে এবং কলেজ আছে, প্রত্যেকেই এখানে কোলাবোরেটলি আচার্যতে জয়েন হয়। আচার্য শব্দটা তোমরা যেহেতু যদি কেউ মহাভারত পড়ে থাকো তো সেটা জানবে যে আচার্য একটা হচ্ছে লার্নিং টিচার ছিল, অর্থাৎ শিক্ষা দিত। তো আচার্য টার্মসটা এই কারণে ইউজ করা হচ্ছে, এখানে আমরা লার্নিং করি, এই প্রজেক্ট লার্নিং হয় এখানে। The portal would provide facilities to search, browse, hosted content wherein learner can easily access desired material including audio video learning materials। আমি তোমাকে বললাম যেটা লার্নিং প্রোগ্রামের অংশ, যেখানে টেক্সচুয়াল মেটেরিয়াল থাকে অর্থাৎ পড়ার বিষয় থাকে, মাল্টিমিডিয়া থাকে, এনরিচ মেটেরিয়াল থাকে, তার সঙ্গে অন্যান্য সিলেবাস বেস সার্চ করতে পারো। আচ্ছা, এখানে সবথেকে গুরুত্বপূর্ণ, আগের দিন আমি বলেছিলাম যে এইখানে তুমি নিজের অ্যাকাউন্ট বানাতে পারো এবং নিজের একটা স্পেস থাকে যেখানে তুমি যে সমস্ত পড়াশোনার যে সাপোর্টিভ জিনিসগুলো এই আচার্য থেকে পেয়েছো সেটা এখানে স্টোর করতে পারো, প্লাস নিজের কোনো কোনো বিষয় যেটা তুমি বাইরে থেকে পেয়েছো সেটাও ইনক্লুডিং এখানে স্পেসেতে স্টোর করতে পারো। এটা 24/7 এর কানেক্টিভিটি সবসময় পাওয়া যায়, অর্থাৎ এটা তো যে কোনো ডিজিটাল জিনিসই আমরা পেতে থাকি। আর এটা ইন্টিগ্রেটেড উইথ এনএমই আইসিটি, মানে এনএমই আইসিটি এটা প্রথম সবকিছু করে। আর ক্লাউড নেটওয়ার্ক, আমি আগের দিন বাদল পড়েছিলাম, বাদলের অংশটা কিছুটা অংশ এখানে উল্লেখ করা হয়েছে। ক্লাউড শব্দটা আমি আগের দিন বলে দিয়েছিলাম যে ধরো আমাদের কোনো অ্যাক্সেসরিজ, মোবাইল হোক, ল্যাপটপ হোক, কম্পিউটার হোক, তার মধ্যে থাকা ডেটা যে কোনো মুহূর্তে সেই জিনিসটা মোবাইল বা ল্যাপটপ নষ্ট হয়ে গেলে তার ডেটাটাও নষ্ট হয়ে যায়। তো সেখানে যদি আমরা ক্লাউড স্টোরেজ করে দিই বা বাদলে রেখে দিই, তো সেখানে কি হয়, সেই সমস্ত তথ্যগুলো সারা জীবনের জন্য সেখানে স্টোর হয়ে যায়। অর্থাৎ আমার মোবাইল, ল্যাপটপ বা কম্পিউটার খারাপ হয়ে গেলে
আমরা এগেন এই ক্লাউড স্টোরেজে গিয়ে সেই সমস্ত ডেটাকে এগেন ডাউনলোড করে আমাদের নতুন কম্পিউটার বা মোবাইলে রেখে দিতে পারি। তো এইখানের ফাংশনিংটা, এই বাদলের কাজটাই হচ্ছে এইটা। আর এখানে দেখো আইআইটি দিল্লি এই ডেটা সেন্টারের কাজটা করছে, অর্থাৎ বাদলের ক্ষেত্রে ডেটা সেন্টার অর্থাৎ স্টোরিং হাউসটা আইআইটি দিল্লির দায়িত্বে আছে। আর এমডব্লিউসি ফার্স্টেই যখন তোমাদের পড়াছিলাম, সায়ম পড়াছিলাম, এমডব্লিউসি সেখানে এসেছিল ম্যাসিভ অনলাইন ওপেন কোর্স। এই এমডব্লিউসি এই ব্যাপারটাতে ইনক্লুডেড, অর্থাৎ এমডব্লিউসি এখানে এই প্রজেক্টে এনএমই আইসিটির সঙ্গে একসঙ্গে আচারিতে কাজ করে, অর্থাৎ আপলোড করে। তো এই ব্যাপারটা কি বোঝাতে চাইছি আমি, যে 70টা প্রজেক্ট আছে যেখানে এনএমই আইসিটির ফাংশন সব থেকে বেশি, এবং এখানে সায়েন্স, আর্টস, ইঞ্জিনিয়ারিং এর সমস্ত বিষয়কে পড়ানো হয়, অর্থাৎ স্টাডি পোর্টাল এটা, এখানে পড়ানো হয়। অডিও ভিজুয়াল মেটেরিয়ালস আমরা পেয়ে থাকি, এবং সেখানে সায়েন্স, আর্টস, ইঞ্জিনিয়ারিং এবং সোশ্যাল সায়েন্স এই ব্যাপারগুলোই থাকে। এখানে গোটা দেশের ইনস্টিটিউট, ইউনিভার্সিটিস, কলেজ একসঙ্গে যুক্ত থাকে। এখানে নিজের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারো এবং নিজের অ্যাকাউন্টে নিজের সমস্ত ডকুমেন্টেশন, সমস্ত বিষয়কে স্টোর করে দিতে পারো, অর্থাৎ মাই অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেখানে তোমার নিজের পোর্টাল থেকে পাওয়া তথ্যও রাখতে পারো, প্লাস নিজের বাইরে থেকে কোনো ডকুমেন্ট বা কোনো কিছু কন্টেন্ট পেলে সেগুলোকেও তুমি সেই স্পেসেতে গিয়ে রাখতে পারো, জাস্ট লাইক এ ক্লাউড স্টোরেজ। নেক্সট দেখো হচ্ছে ই-কল্পা। ই-কল্পার এটাও আনাদার এমএইচআরটি আর এনএমই আইসিটি তে ইনিশিয়েটিভ, এটাও ই-কল্পা। এটা হচ্ছে ডিজিটাল লার্নিং এনভায়রনমেন্টাল ফর ডিজাইন ইন ইন্ডিয়া সাকসেসফুলি ডেমনস্ট্রেটেড অ্যাচিভমেন্ট অফ ফলোইং প্রজেক্ট অবজেক্টিভস অন কমপ্লিকেশন অফ দ্য ইটস ফেজ 1, অর্থাৎ এখানে ই-কল্পাটা যে ফেজ 1 এর কাজ হয়েছে, সেখানে সর্বপ্রথম এমএইচআরটি আর এনএমই আইসিটি ফেজ 1 এর কাজ কমপ্লিট করতে পেরেছে এখনো পর্যন্ত। তো ডিজিটাল অনলাইন কন্টেন্ট লার্নিং ডিজাইন উইথ ই-লার্নিং প্রোগ্রাম অন ডিজাইন, অর্থাৎ ধরো কোনো কিছু ডিজাইন স্ট্রাকচার বানাবে, তো সেখানে ই-কল্পাতে তোমাদের সেই ডিজাইন বানানোর কন্টেন্ট দেওয়া আছে, বা তুমি সেখানে গিয়েও ডিজাইন বানাতে পারো। ডিজিটাল ডিজাইন রিসোর্স ডেটাবেস ইনক্লুডিং ক্রাফট সেক্টর। আচ্ছা, এই ব্যাপারটা আমি তোমাকে বলে দিই যে এখানে ধরো ক্রাফট সেক্টর মিনস ধরো কেউ একটা গাড়ির মডেল বানাবে, তো মডেলের যে পুরনো স্ট্রাকচার, কি কি মডেল তৈরি হয়ে গেছে ইন্ডিয়া গভর্নমেন্টের আন্ডারে বা কারাও কেউ বানিয়েছে, তো সেই মডেলগুলো তোমরা পুরনো মডেলগুলো ফলো করতে পারো। প্লাস সেখানে নিজেদের যে ক্রাফট, নিজেরাও ক্রাফট যদি বানাতে চাও, সেখানে ডিজাইন রাখা আছে বা সেখানে ডেটাবেস স্টোর করা আছে, সেখানে তুমি নিজেরাও ডিজাইন বানাতে পারো ই-কল্পাতে গিয়ে। আচ্ছা, সোশ্যাল নেটওয়ার্কিং ফর হায়ার লার্নিং কোলাবোরেট উইথ লার্নিং স্পেস ফর ডিজাইন, অর্থাৎ ডিজাইনের ওপর তো যে সমস্ত লার্নিং দরকার সেখানে এটা দেওয়া আছে। তার সঙ্গে দেখো ডিজাইন ইনপুট প্রোডাক্ট ফর ন্যাশনাল মিশন এডুকেশন আইসিটি, এটা তো আমি পড়িয়ে দিয়েছি এনএমই আইসিটির ফাংশন। তো এখানে ইনপুট এনএমই আইসিটি নিজেও দেয়। তো 2015 এর যে লেট 2015 যখন থেকে আমাদের ডিজিটাল ইন্ডিয়া মিশন চালু হয়েছে, সেখানে ই-কল্পার নেম ডি সোর্স ইনক্লুড 160 কোর্স অন ডিজাইন, অর্থাৎ যখন প্রথম চালু হয়েছিল তখন নাম ছিল ডি সোর্স, পরে ই-কল্পা রাখা হয়েছে। এটা কিন্তু সবাই নোটিস করবে, প্রথম নেম ওয়েবসাইটটা কি ছিল, ডি সোর্স, পরে সেখানে ই-কল্পা এসছে। প্রথম যখন ওয়েবসাইটে 2015 এসেছিল 160 ডিজাইন ছিল, 160 ডিজাইন। শুধুমাত্র গাড়ির উদাহরণ দিলাম বলেই গাড়িরই ডিজাইন থাকে তা নয়, ধরো একটা বিল্ডিং স্ট্রাকচারও থাকতে পারে, একটা ব্রিজের স্ট্রাকচারও থাকতে পারে, বা যে সমস্ত ক্ষেত্রে সিভিলের ক্ষেত্রে বা মেকানিক্যালের ক্ষেত্রে যা কাজ যা যা ডিজাইন দরকার হয় সমস্ত জিনিস এখানে স্টোর হয়। প্রথম যখন ইনিশিয়েটিভ চালু হয়েছিল তো 160 দিয়ে চালু হয়েছিল। কোশ্চেনটা এটা আসতে পারে, যার মনে কোশ্চেন হচ্ছে যে স্যার এই 160টা মনে রাখা দরকার কিনা, আমি বলে দিই যে হ্যাঁ মনে রাখা দরকার। তোমাকে জিজ্ঞেস করতে পারে যে ই-কল্পার প্রিভিয়াস নেম কি ছিল, কবে চালু হয়েছিল, তোমরা এখানে অ্যান্সার করবে ডিসেম্বর 2015, প্রিভিয়াস নেম ছিল ডি সোর্স। এবং যদি বলে যে ডি সোর্স হাউ মেনি কোর্স কন্টেন্ট ইন ডিজাইন অ্যাট দ্য টাইম অফ লঞ্চ, অর্থাৎ যদি মনে করে যে লঞ্চের সময় কতগুলো কোর্স অফ ডিজাইন ছিল, এর মধ্যে 160 অ্যান্সার হবে ই-কল্পার পর। আচ্ছা, এই অবধি কারো কোশ্চেন? এই যে দুটো পড়ালাম, ঠিক আছে। নেক্সট দেখো 8 নম্বর,
8 নম্বর হচ্ছে FOSSEE ফ্রি লাইব্রেরি অ্যান্ড ওপেন সোর্স সফটওয়্যার ইন এডুকেশন। এটা আগের দিনও পড়িয়েছিলাম। এটা যাদের মনে আছে তাদেরকে আবার বলে দিই যে দেখো এখানে আমাদের কিছু কিছু সফটওয়্যার কোর্স আছে। ধরো আমি বলেছিলাম আগের দিন একটা উদাহরণ দিয়ে MS ওয়ার্ড কে আমরা কিনে ইউজ করি। যারা যারা অ্যাকচুয়ালি লাইসেন্স বেস কম্পিউটার ইউজ করে, অর্থাৎ যাদেরকে লাইসেন্স কিনে কম্পিউটার চালাতে হয় প্রোগ্রামকে ঠিক রাখার জন্য, তো সেখানে MS ওয়ার্ডকে কিনতে হয়। যেমন আমার কম্পিউটার হচ্ছে লাইসেন্স বেস, অর্থাৎ আমি যে গুগল বলছি MS অফিসের যে সমস্ত কিছু ডেটা ইউজ করি সেগুলোকে আমাকে লাইসেন্স কিনে নিতে হয়। তো এক্ষেত্রে সফটওয়্যারের আমাদের ফ্রি হওয়া দরকার, কেননা আমাদের অনেক স্টুডেন্টই আছে তারা খুব অনেক নিচের বা লো লেভেলের থেকে আসে, তাদের কাছে একটা কম্পিউটার অ্যাফোর্ড করাই শক্ত হয়ে যায়, বা তাদের কাছে ডিজিটালি কানেক্ট হওয়ার জন্য মোবাইলই থাকে না। সেই জন্য আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট অনেকে 12 ক্লাস স্টুডেন্টকে মোবাইল দেয় বা মোবাইল ফেসিলিটিস দিচ্ছে, অনেক স্টেটেরই দিচ্ছে। তো সেখানে কম্পিউটার ফেসিলিটিস অ্যাক্সেস করা সম্ভব হয় না, তার সঙ্গে আবার যদি তাকে লাইসেন্স কিনতে হয় কোনো সফটওয়্যারের, তো সেখানে আরো অসুবিধা হয়ে যায়। তো সেক্ষেত্রে আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এটার একটা ইনিশিয়েটিভ নিয়েছিল FOSSEE নামে, যেখানে অনেক প্রজেক্টের যে সমস্ত সফটওয়্যার দরকার সেই কোয়ালিটির সফটওয়্যার আমরা নিজেদের দেশে তৈরি করি, যেটার কোনো ইউজের জন্য কোনো চার্জেস লাগে না, ফ্রি কস্ট থাকে। তারও একটা প্রজেক্টের নেম দেওয়া আছে FOSSEE improve the quality in education in our country. We aim to reduce dependency means নির্ভরতা on proprietary software means যেগুলো কোম্পানি বেস সফটওয়্যার, অর্থাৎ যদি MS ওয়ার্ডের যদি আমাকে কিনতে হয় সেগুলো হচ্ছে প্রোপ্রাইটারি বেস সফটওয়্যার, অর্থাৎ সেখানে একটা কোম্পানি নিজের ব্যবসার জন্য সফটওয়্যারটা বানিয়েছে। তো সেখানে আমাদের নিজস্ব সফটওয়্যার বানাতে হয়েছে এডুকেশনাল ইনস্টিটিউটস পারপাসে ইউজ করার জন্য। উই এনকারেজ to use FLOOS tools through the various activities ensure the commercial software is replaced equivalent FLOOS tools. We also develop new FLOOS tools to and upgrade the existing tool meet the requirement academic research. তো এখানে ব্যাপারটা আমি যেটা বলছিলাম সেই ব্যাপারটা লেখা আছে যে যে সফটওয়্যারটা আমরা এতদিন ইউজ করছি সেটাকে রিপ্লেস করে তার ডেভেলপ সফটওয়্যার বা সেখানে সেই রকমই সফটওয়্যার ইউজ করা, যেটা আপগ্রেড করে যেখানে একাডেমিক রিসার্চকে এই সফটওয়্যারগুলো কাজে নিয়ে যায়। আমি শুধু MS ওয়ার্ডটা শুধুমাত্র সিম্পল একটা ছোট উদাহরণ দিলাম, অনেক ক্ষেত্রে অনেক রিসার্চ ওয়ার্কের ক্ষেত্রে ডেভেলপ সফটওয়্যার লাগে, যেমন সিভিলের অনেক ডিজাইন বানাতে একটা সফটওয়্যার লাগে। তো সেসব সফটওয়্যারকে আমাদের বিদেশি কোম্পানি থেকে কিনতে হতো। সেই সফটওয়্যারটা যদি আমরা দেশীয় প্রযুক্তির মাধ্যমে তৈরি করে নিতে পারি, তো তাহলে সেখানে আমাদের সফটওয়্যারের উপর ডিপেন্ডেন্সিটা কমে যায়। The FOSSEE project is a part of National Mission on Education. এটা একই জিনিস যে NME ICT আন্ডারেই পড়ে, আর হিউম্যান রিসার্চ ডেভেলপমেন্ট এটাকে ফান্ড করে। তো এই ব্যাপারটা সেম পুরোনো জিনিসগুলোর মতনই। তো FOSSEE এটার একটা অংশ আমি তোমাদের পড়ালাম। আচ্ছা, এখানে একটা অনেকেরই কোশ্চেন হতে পারে যে স্যার FLOOS এটা কি? তো আমি এটা বলে দিই, ফ্রি লাইব্রেরি। এই যে লাইব্রেরি এলটা স্ট্যান্ড ফর লাইব্রেরি, এই যে এখানে লেখা আছে না ফ্রি লাইব্রেরি দুটো স্ল্যাশের মাঝখানে, তো এই জিনিসটাকে আমি বলতে চাইছি ওপেন সোর্স সফটওয়্যার। এডুকেশন শব্দটা বাদ দিয়ে দিয়েছি, আর যখন এডুকেশন টার্মসটা যুক্ত হয়ে যাবে তখন FOSSEE হয়ে যাবে, অর্থাৎ ফ্রি ওপেন সোর্স সফটওয়্যার ইন এডুকেশন। এটা জিনিসটা ভালো করে খেয়াল করো প্রত্যেকেরই, যদি কারো কাছে কপি পেন থাকে নোট করে নাও। FOSSEE যখন টার্মসটা দেওয়া থাকবে সেটা স্ট্যান্ড ফর ফ্রি ওপেন সোর্স সফটওয়্যার ইন এডুকেশন, ঠিক আছে? আর যদি কোশ্চেনে থাকে FLOOS, তো সেখানে শুধুমাত্র হবে ফ্রি লাইব্রেরি ওপেন সোর্স সফটওয়্যার, এখানে এডুকেশন টার্মসটা আসবে না, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। FOSSEE টার্মস স্ট্যান্ড ফর আর FLOOS স্ট্যান্ড ফর। এর যদি কোনো কোশ্চেন কারো কিছু জানার থাকে জানতে পারো, নেক্সট তারপর আমি বিদ্বানে চলে যাব। আশা করি কারো কোশ্চেন, হ্যাঁ বলো। বলছিলাম যে IIT যতগুলো আছে ইন্ডিয়াতে সেগুলো কি স্যার গভর্নমেন্ট ফান্ডেড ইনস্টিটিউশন না প্রাইভেট
ইনস্টিটিউশন, কারণ ওখানে আইআইটি fees সম্পূর্ণ অনেকটা হচ্ছে high। গভর্নমেন্ট ফান্ড এডুকেশন ইনস্টিটিউট। আইআইটি আমাদের যতগুলো আছে প্রত্যেকই গভর্নমেন্ট ফান্ড ইনিশিয়েটিভ নিয়ে চলে। ওখানে দেখা যায় যে ফিসটা অনেকটা অন্যান্য গভর্নমেন্ট ইনস্টিটিউশনের থেকে অনেকটা হাই থাকে স্যার। প্রাইভেট ইনস্টিটিউশনসের মতোই থাকে। দেখো আইআইটির ক্ষেত্রে যে সমস্ত স্টুডেন্টরা পড়তে যায় তাদেরকে গভর্নমেন্ট স্কলারশিপ দেয়। তুমি যদি জানো তো যারা আইআইটি পড়ছে তাদেরকে যে জিজ্ঞেস করতে পারে, তারা একটা পরীক্ষা এক্সাম পাস করে ক্র্যাক করে সেখানে যায় এবং গভর্নমেন্ট তাদেরকে তাদের রিসার্চ কাজ বা পড়াশোনা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রত্যেকেই সেখানে একটা স্কলারশিপ পায়। তো ফিস যতটাই হাই হোক না কেন গভর্নমেন্ট অন্যভাবে সেখানে ফান্ডিং করে দেয়। তো ফিস হাই হওয়াটা ওটা দরকারি, কারণ কি যে সমস্ত ভ্যালুয়েড লার্নিং আমাদের দরকার সেই ফান্ড থাকে, তো সেখানে আমরা ভ্যালুয়েবল লার্নিংটা পাই না। ফিস যেটা নেওয়া হয় সেটা সম্পূর্ণটাই সেই কোর্স বা সেই স্টাডির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। আচ্ছা, 2 নম্বর কথা, যে সমস্ত স্যার বলছি ওই F4SSE8 বলুন আরেকবার, ফুল ফর্মটা দুটো বললাম। আচ্ছা, FOSSEE যেটা স্ট্যান্ড ফর ফ্রি ওপেন সোর্স সফটওয়্যার ইন এডুকেশন, এটা ফুল ফর্ম হচ্ছে ফ্রি ওপেন সোর্স সফটওয়্যার ইন এডুকেশন। আর FLOSS আছে দেখো একটা টার্মস, সেটা স্ট্যান্ড ফর ফ্রি লাইব্রা ওপেন সোর্স সফটওয়্যার। এখানে এডুকেশন টার্মসটা আসবে না। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট দেখো হচ্ছে বিদ্বান টার্মসটা এসছে হচ্ছে প্রিমিয়ার ডেটাবেস প্রোফাইল অ্যাট সায়েন্স অ্যান্ড রিসার্চ অ্যান্ড আদার ফ্যাকাল্টি মেম্বার্স ওয়ার্কিং লিডিং একাডেমিক ইনস্টিটিউশন অ্যান্ড আদার রিসার্চ ডেভেলপমেন্ট ইনফরমেশন। অর্থাৎ দেখো এটা আমি আগের দিনও বলেছিলাম বিদ্বানের অবজেক্টিভ কি আর বিদ্বান কি কাজ করে। দেখো এটা যে বিদ্বানের যে আমাদের ডেটাবেস তৈরি করে, সেটা কি করে, দেশের যে সমস্ত সায়েন্টিস্ট আছে, যে সমস্ত রিসার্চ ওয়ার্কার আছে, যে সমস্ত রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন আছে বা টিচিং রিসার্চ অফ ইন্ডিয়ার যে টিচিং স্টাফ আছে, তারা কি করে ইম্পর্টেন্ট যে সমস্ত টপিক বা স্কিল বা যে সমস্ত বেনিফিটস আমাদের রিসার্চ থেকে পেয়েছে সেই সমস্ত জিনিস এইগুলোতে লাইব্রেরি নেটওয়ার্কের মতো স্টোর করে। এটা বলতে পারো ওয়ান কাইন্ড অফ লাইব্রেরি। ঠিক আছে, বাকি যে লাইব্রেরিটা আমরা এতক্ষণ করলাম সেখানে হচ্ছে বই আর্টিকেল স্টোর থাকে। এই লাইব্রেরিটায় কি থাকে বিদ্বানে, এখানে রিসার্চ পেপার থেকে পাওয়া অ্যানালিসিস স্টোর থাকে। অর্থাৎ যে সমস্ত রিসার্চ হয়ে গেছে সেটার ডেটাবেস একটা আলাদা তৈরি করা আছে। তোমরা কোশ্চেনই করতে পারো যে স্যার একই জিনিস বারবার লেখা আছে, কিন্তু না, প্রত্যেকের সঙ্গে একটা না একটা ডিফারেন্স আছে। তোমরা যদি ভালো করে নোটিস করো বুঝতে পারবে। যেখানে ওপেন সোর্স লাইব্রেরি ছিল সেখানে আর্টিকেল বই এই সমস্ত স্টোর ছিল, কিন্তু বিদ্বানের রিসার্চ ডেভেলপমেন্টের স্টোর আছে। আমি তোমাদের শুরুতেই ক্লাসেতে বলেছিলাম যে ব্যাপারটা অনেক ক্ষেত্রে মনে হবে যে বোরিং, কিন্তু বোরিং নয়। তোমরা যদি ভালো করে বোঝো দেখবে একটার সঙ্গে একটা অনেকটাই আলাদা আছে, এবং এই আলাদাটা হওয়ার পিছনে এটা থেকে কোশ্চেন আসে। খুব গাগাই কোশ্চেন হবে, মানে বলতে পারো খুব গাগাই জিনিস, একদম একই সঙ্গে কোলাবোরেটেড জিনিস। মনে হবে যেন স্যার একই জিনিস পড়াচ্ছে, কিন্তু তা নয়, একটার সঙ্গে একটা অনেকটাই আলাদা। যদি ভালো করে কেউ মন দিয়ে বোঝে তাহলে বুঝতে পারবে সে। তো রিসার্চ ডেভেলপমেন্টে এখানে লাইব্রেরি নেটওয়ার্কের মতো তৈরি করা হয়েছে। এটার কাজ হচ্ছে INF LIBNET। এটা স্ট্যান্ড ফর যে INF LIBNET, LIB স্ট্যান্ড ফর লাইব্রেরি। লাইব্রেরি যে কাজটা সম্পূর্ণ লাইব্রেরি নেটওয়ার্ক সেন্টার এটা তৈরি করা হয়েছে, আর এটা ন্যাশনাল NME ICT তৈরি করেছে। তো এইখানে দেখো তো যে এই কালেকশনটার বিদ্বানের মেন ফাংশনটা কি করে। কালেক্ট অফ একাডেমিক অ্যান্ড রিসার্চ প্রোফাইল সায়েন্টিস্ট ফ্যাকাল্টি রিসার্চ সায়েন্টিস্ট ওয়ার্কিং লিডিং একাডেমিক R&D অর্গানাইজেশন ইন ইন্ডিয়া অ্যান্ড অ্যাব্রড। শুধু ভারতে নয়, ভারতের বাইরেও যারা রিসার্চ করছে আমাদের দেশীয় সায়েন্টিস্টরা, তাদের সমস্ত ডেটা এখানে একাডেমিকলি প্রোফাইল স্টোর থাকে। তারপরে দেখো কুইক অ্যান্ড কানেক্ট covalently provide information about expert peers and prospective collaboration
প্ল্যানিং এজেন্সিস, পলিসি মেকার্স, রিসার্চ স্কলার ইন দ্য কান্ট্রি। এখানে দেখো ইনফরমেশন যেগুলো থাকে সেগুলোকে সম্পূর্ণভাবে কোলাবরেট করে ফান্ডিং করে এজেন্সি যারা আছে তারা প্রত্যেকেই আমাদের দেশে যে যারা কানেকশনে থাকে তারা ফান্ডিংও করে, এক্সপার্টরা তাদের পার্সপেক্টিভ বা তাদের গুরুত্ব বোঝে। ধরো আমি একটা কথা বলছি, আমাদের দেশেতে কোনো একজন সায়েন্টিস্ট বিদেশে আছে, সে বিদেশে যে জিনিসটার উপর রিসার্চ করছে, তো আমাদের দেশীয় সায়েন্টিস্টদের এনকারেজ করার জন্য তারা আমাদের দেশের সায়েন্টিস্টের সঙ্গে যুক্ত হতে পারে যদি সেই দেশের গভর্নমেন্ট চায়। কিন্তু কোনো কোনো দেশে চায় না। যেমন ধরো আমেরিকায় গিয়ে কেউ যদি রিসার্চ করে, সেখানকার গভর্নমেন্ট তো নিশ্চয়ই তাকে পয়সা খরচা করে রিসার্চ করতে দেয়, তার পিছনে অনেক পয়সা খরচা করে। তো তাদের দেশের সায়েন্টিস্টরা যদি বাইরে আমাদের ইন্ডিয়াতে এসে কানেক্টিভিটি করে, তো সেটা একটা তাদের লতে ভায়োলেশন হয়। যদি সেটা জানতে পারে তো তার এগেনস্টে ক্রাইম হয়ে যায়। তো সেক্ষেত্রে কোনো কোনো দেশ চায়, কোনো কোনো দেশ চায় না। তবু আমি একটা সিম্পল এক্সাম্পল বলছি, এখন আমেরিকাও আমাদের সঙ্গে কানেক্টিভলি আছে। সেটা হচ্ছে আমাদের স্পেস রিসার্চ মানে স্পেস রিসার্চের ইনস্টিটিউট আছে ইসরো, তারা আমাদের নাসার সঙ্গে কোলাবোরেটলি কাজ করে। এটা হয়তো অনেকে জানে না যে নাসা আর স্পেস রিসার্চ আর ইসরোকে একসঙ্গে কানেক্ট হওয়ার পিছনে কোন জিনিসটা সবথেকে গুরুত্বপূর্ণ। আমাদের মঙ্গল মিশন, যেটা আমরা খুব কম খরচায় পাঠিয়ে দিয়েছিলাম মঙ্গলে স্যাটেলাইট, যেটা বাকি অন্যান্য দেশও তাজ্জব রয়ে গেছিল। গোটা এশিয়াতে সব থেকে প্রথম আমরা মঙ্গল মিশন করেছিলাম, যেটা অন্যান্য দেশ ফেলিয়ার হয়ে গেছিল। সব থেকে কম খরচায় সব থেকে প্রথম এশিয়ার মধ্যে, বিশ্বের মধ্যে 3rd র্যাঙ্কিং আমরা আছি মঙ্গল মিশন করার মতো। তো এই সব থেকে কম খরচে আমরা যে কোনো স্পেস প্রোগ্রাম করতে পারি বলে নাসারা আমাদের টেকনোলজিকে শেয়ার করে, অর্থাৎ তাদের টেকনোলজি আমাদের দেয়, আমাদের টেকনোলজি তারা নেয়, এবং তাদেরও স্যাটেলাইট অনেক কম খরচে আমরা লঞ্চ করে দিই। এই টেকনোলজিটা আমাদের আছে বলেই তাই জন্য নাসা আমাদের সঙ্গে কোলাবরেট করে। অর্থাৎ যে জিনিসটাতে তাদের মনে হয় যে সুবিধা আছে তারা সেইখানেই ফাংশন করতে আসে, বাকি আদারওয়াইজ নট। তো এখানে রিসার্চ ওয়ার্কের ক্ষেত্রে এই কোলাবোরেশনটা চলে অনেক দেশের সঙ্গে। আমাদের দেশে যেহেতু আমাদের দেশ হচ্ছে একটা ডেভেলপিং নেশন, সেখানে রিসার্চ ওয়ার্কার অনেক কিছুই আমাদের ধীরে ধীরে উন্নত হচ্ছে। তো আস্তে আস্তে অনেক দেশই আমাদের সঙ্গে কোলাবোরেট করে নেবে। To establish communication directly expert to process expertise needs and research scholar, identity peers of reviewers and review article research proposal। দেখো আমি প্রপোজালের কথা আগেই বলে দিয়েছি যে কোন জিনিসটা একই সঙ্গে দুটো দেশই চলছে। ধরো আমি একটা কথা বলছি যে কোন একটা হাইড্রোজেন চালিত গাড়ি নিয়ে রিসার্চ হচ্ছে, অর্থাৎ হাইড্রোজেন ফুয়েল। আমাদের দেশে তো আস্তে আস্তে ফুয়েল প্রাইস দেখেছো 100 কাছাকাছি চলে গেছে। তো এরপরে মনে করা হচ্ছে ইথানল বেসড কি হাইড্রোজেন বেসড ফুয়েলকে ইউজ করা। তো সেখানে আবার একটা রিসার্চ চলছে, কোনো দেশেরই দুটো দেশ আইডেন্টিক্যাল রিসার্চ করছে। তো সেক্ষেত্রে কি হয়, যদি দুটো দেশ একসঙ্গে এটা মার্জ হয়ে যায় তাহলে কি হয়, রিসার্চের সময়টা কমে যায়। অর্থাৎ যদি প্রজেক্টটাকে টার্গেট টাইমের মধ্যে শেষ করতে হয় তো রিসার্চের টাইমটা আমাদের কম লাগবে। ওই দেশ কোন রিসার্চে যে জিনিসটা খুঁজে পেয়ে গেছে সেটাকে আমাকে আবার খুঁজতে গিয়ে সময় নষ্ট করতে হবে না, বা আমাদের দেশ যেটা খুঁজে পেয়েছে তারা ওই দেশের সঙ্গে কানেক্ট করে সেই ডেটাটা শেয়ার করে তাদের সময়টা কমাতে পারবে। তো এইভাবে জয়েন্ট কাজ করে আমরা সেই কোনো জিনিসটাকে সহজে নিজেদের সুবিধার মতো করে নিতে পারি। তো নেক্সট দেখো, এটা 31 ডিসেম্বর 2015 মানে যখন ডিজিটাল ইন্ডিয়া মিশন চালু হয়েছিল সেই সময়ই চালু করা হয়েছিল। তো কোথায় কোথায় আছে দেখো, কন্টেন্টস মোর দ্যান 17,500 প্রোফাইলস, মানে 17,500 সায়েন্টিস্টের প্রোফাইলস, এক্সপার্টের প্রোফাইল সেখানে রয়েছে। 2000 লিডিং একাডেমিক ইনস্টিটিউশন রয়েছে। টোটাল 2000 দেশের মধ্যে যত লিডিং একাডেমিক ইনস্টিটিউশন, ইউনিভার্সিটিজ অ্যান্ড রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন আছে তারা রয়েছে, ইনক্লুডিং আইআইটিস, সিএসআইআর, ডিআরডিও। সিএসআইআর হচ্ছে আমাদের দেশের সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল রিসার্চের একটা ডিপার্টমেন্ট, তো সেটাও রয়েছে। তো তোমরা প্রত্যেকেই বুঝতে পারছো এটা একটা রিসার্চ প্রজেক্ট, এবং সেটা আমাদের ডিআরডিওটা স্ট্যান্ড ফর ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। এটা আমাদের দেশের মিলিটারি ক্ষেত্রে কাজে লাগে, মিলিটারি রিসার্চ অর্গানাইজেশন, ঠিক আছে, ডিআরডিও। আচ্ছা নেক্সট পড়াবো হচ্ছে বাদল, যদি কারো কোশ্চেন থাকে জানতে পারো। আচ্ছা দেখো বাদল পড়াচ্ছি। বাদল তো তোমরা আগের দিনও পড়েছিলে। বাদল ইজ এ ক্লাউড স্টোরেজ, নাথিং দ্যাট, আর কিছু নয় সেটা। ক্লাউড মিন হচ্ছে মেঘ, আর এখানে বাদল স্ট্যান্ডস ফর হিন্দিতে তোমরা জানো মেঘ। তো বাদল আমাদের দেশীয় নাম, অ্যাকচুয়ালি অল ওভার ওয়ার্ল্ডে ক্লাউড স্টোরেজ নামে এটা খুবই খ্যাত, এবং বাদলটা মিনিস্ট্রি অফ এইচআরডি ডেভেলপ করা হয়েছে।
আর আইসিটি এটা ক্লাউড স্টোরেজের নাম দিয়ে দিয়েছে। এটা আমি প্রথমেই পুরোনো একটা জায়গাতে বলেছি, আইআইটি দিল্লি এটাকে কোঅর্ডিনেট করে, কোথাও একটা বলেছিলাম নিশ্চয়ই, এখানে ছিল পুরোনো ব্যাপারে। এই যে বাদল কোথায় পড়ালাম একটু আগে, ই আচারিয়াতে গিয়ে দেখো, ওখানে বলেছিলাম আইআইটি দিল্লি এটাকে কোঅর্ডিনেট করে, লেখা ই আছে আচার্যতে পড়াচ্ছিলেন, ই আচার্যতে পড়াচ্ছিলেন। ই আচারিয়াতে রয়েছে। তো সেখানে দেখো আইআইটি দিল্লির কথা বলেছিলাম। তো এই ক্লাউড স্টোরেজটা কিছু নয়, তোমরা সেখানে বুঝে নিয়েছো যে ক্লাউড স্টোরেজটা কি। কোনো ডিভাইস যদি তোমার নষ্ট হয়ে গিয়ে থাকে তো তার ডেটাটাও নষ্ট হয়ে যায় সেখানে, সেই ডেটাটাকে তোমরা আবার সেই সঙ্গে সঙ্গে যদি ক্লাউড স্টোরেজ করে নাও, যেমন আমরা করে নিই বর্তমান দিনে, যদি আমরা কোনো বড় ফাইল বা কোনো কিছু পড়ার মেটেরিয়ালস মনে করি যে আমার মোবাইলে স্টোর করে রাখাটা সেফ নয়, তো আমরা কি করি গুগল ড্রাইভে গিয়ে সেভ করে নিই। অনেক সময় দেখবে গুগল ড্রাইভ একটা 15 GB আমাদের স্পেস দেয়, মেল বানালেই সেই পেজটা পাই। তো সেটা একটা ক্লাউড স্টোরেজ, সেখানে গিয়ে রেখে দিলে সারা জীবন থেকে যাবে, কোনোদিন নষ্ট হবে না। কারো কোনো ফটো যদি মনে হয় যে আমার এই ফটোটা তো সারা জীবন লাগবে, এটা তো আমি আপু যতদিন থাকবো ততদিন এই পিকচারটা আমার কাছে সব থেকে গুরুত্বপূর্ণ মেমোরাইজ করে রাখার জন্য, তো গুগল ফটোজকে ইউজ করি। গুগল ফটোজে গিয়ে সেই পিকচারটাকে আমরা আপলোড করে দিই এবং সেটা সারা জীবন স্টোর হয়ে যায়। তো নেক্সট দেখো, বাদল সম্পর্কে তো পড়িয়ে দিলাম, এটা তো কোনো একটা বড় কিছু না। নেক্সট দেখো ইমপ্রিন্ট, IMPRINT। তো ইম্প্যাক্টিং রিসার্চ, ইনোভেশন এন্ড টেকনোলজি, এটা নতুন ভাবে শুরু হচ্ছে। আগের দিন যারা ছিল 14টা পড়েছিল, তার মধ্যে এটা কমপ্লিট হয়ে গেল, তারপরে একদম নতুন ভাবে হচ্ছে। প্রত্যেকেই ভালোভাবে বুঝবে, যারা আগের দিনও ছিলে বা যারা ছিলে না, প্রত্যেকেই বুঝে নাও, নতুন ভাবে চালু হচ্ছে। তো দেখো ইমপ্রিন্ট হচ্ছে ইম্প্যাক্টিং রিসার্চ অ্যান্ড ইনোভেশন টেকনোলজি। ইমপ্রিন্টের ফার্স্ট এটা প্রথম এসেছিল MHRD নিয়েছিল, যেমন এতদিন আমরা পড়েছি। আচ্ছা, প্যান আইআইটি, প্যান আইআইটি স্ট্যান্ডস ফর মিন্স যত আইআইটি আছে সব প্যান আইআইটি। প্যান ইন্ডিয়া মানে হচ্ছে, আমি তোমাদের বলে দিই, প্যান ইন্ডিয়া মানে গোটা ভারতবর্ষ জুড়ে প্যান স্টাম্প, PAN, প্যান স্টাম্পসটা যেখানেই থাকবে সেখানেই মানে হচ্ছে সমগ্রভাবে বোঝায়, সমগ্র। যদি কোনো শব্দের আগে প্যান লেখা থাকে, প্যান ইন্ডিয়া, প্যান ওয়েস্ট বেঙ্গল, তো স্ট্যান্ডস ফর গোটা ওয়েস্ট বেঙ্গল, গোটা ইন্ডিয়া। তো প্যান আইআইটি মিন্স হচ্ছে, প্যান আইআইটি স্ট্যান্ডস ফর গোটা আইআইটি, যত আইআইটি আছে। আর হচ্ছে IISc, জয়েন্ট ইনিশিয়েটিভ অ্যাড্রেস মেজর সায়েন্টিস্ট অ্যান্ড ইঞ্জিনিয়ারিং চ্যালেঞ্জেস ইন ইন্ডিয়া, মাস অ্যাড্রেস অ্যান্ড চ্যাম্পিয়ন টু এনেবল, এম্পাওয়ার, এমবোল্ডেন ন্যাশনাল ইনক্লুসিভ গ্রোথ, সেলফ রিলায়েন্স। সেলফ রিলায়েন্স মানে হচ্ছে এখানে হচ্ছে স্বয়ং নির্ভর। সেলফ রিলায়েন্স, রিলায়েন্স স্ট্যান্ডস ফর নির্ভরতা, অর্থাৎ স্বয়ং নির্ভর, সেলফ রিলায়েন্স। The Nobel Initiative will be two-folded mandate and aimed at developing new engineering education policy, creating roadmap, pursue engineering challenges, imprint providing overarching vision to guides research into areas that are predominantly সোশ্যালি রিলিভেন্ট। আচ্ছা দেখো, এখানে ব্যাপারটা বুঝিয়ে দিই, তোমরা অনেকে হয়তো বুঝতে পারছো না। এটা হচ্ছে আমাদের দেশের ইঞ্জিনিয়ারিং সেক্টরকে তুলে ধরার জন্য মেন ফাংশন হচ্ছে এটা ইমপ্রিন্টের কাজ। তো ইমপ্রিন্টের কি কি কাজ থাকে, রোড ম্যাপ তৈরি করে। যেখানে ধরো আমি একটা কথা বলছি, ধরো আমি আমাদের দেশের নর্থের দিকে যত যাবে সেখানে তোমাদের রাস্তার কানেক্টিভিটি আস্তে আস্তে দেখবে খুবই খারাপ হয়ে গেছে, কেননা সেখানে সম্পূর্ণটাই হচ্ছে যে ব্যাপারটা দেশের মধ্যে থাকা অবস্ট্রাকশনের জন্য, অর্থাৎ পাহাড় পর্বত এই সমস্ত থাকার জন্য। তো রোড সেখানে কানেক্টিভিটিটা খুবই খারাপ। তো এখানে কি করা হয়, রোড ম্যাপ তৈরি করা হয় যে কোন রাস্তার মাধ্যমে গিয়ে আমরা সেই রাস্তাটাকে সহজে দুটো জাংশনের সঙ্গে কানেক্ট করতে পারবো। অর্থাৎ যদি আমি মনে করি জম্মুর সাথে কাশ্মীরকে যুক্ত হবে, তো মাঝখানে অনেক বড় বড় পাহাড় পড়ে, তো সেখানে টানেল বানানো হচ্ছে, অর্থাৎ খুব সহজে সেই টানেলের মধ্যে দিয়ে যাওয়া যাবে। টানেলটা বানানোর ক্ষেত্রে সুবিধা কি, যে এটা বরফের সময় বা বৃষ্টির সময় কোনোভাবে জ্যাম হবে না, অর্থাৎ অনেক সময় পাথর ল্যান্ডস্লাইড হয়ে গিয়ে আমাদের রাস্তা আটকে যায়। তো মেনলি এটা রোড ম্যাপ তৈরি করে ইঞ্জিনিয়ারিং চ্যালেঞ্জেসকে কিভাবে মোকাবিলা করা যায়। আমাদের দেশের যে সমস্ত ইঞ্জিনিয়ারিং চ্যালেঞ্জেস রয়েছে, যেখানে ডিজাইন বানানো শক্ত, অর্থাৎ আমি একটা জায়গার তোমাদের উদাহরণ দিই, আমাদের সাউথের একটা স্টেট আছে, সেখানে থেকে একটা এক্সপ্রেস ট্রেন সমুদ্রের ওপর একটা গোটা বড় ব্রিজের ওপর দিয়ে যায়, টোটালটা সমুদ্রের ওপর।
সেটাও একটা ইঞ্জিনিয়ারিং চ্যালেঞ্জেস। তোমরা হয়তো রেল নেটওয়ার্ক আমাদের ইন্ডিয়ার যদি কোনো ভিডিও দেখে থাকো তো সেখানে ইঞ্জিনিয়ারিং চ্যালেঞ্জটা দেখানো হয়। সেখানে রোজ সেই মেনটেন্স করতে হয়, যেহেতু সমুদ্রের জল লবণাক্ত, তো সেখানে সম্পূর্ণ সহজেই লোহাগুলোর উপর হ্রাস চলে আসে। তো এখানেও একটা ইঞ্জিনিয়ারিং চ্যালেঞ্জেস, আমাদের দেশ সেটাকে পলিসি ফলো করে। তো এরকম অনেক কিছু জিনিস আছে যেগুলো আমাদের দেশের একটা করার ক্ষেত্রে খুবই জরুরি। সেখানে ইঞ্জিনিয়ারিং চ্যালেঞ্জেস খুবই বড় থাকে। তো সেক্ষেত্রে ইমপ্রিন্টের এটা জয়েন্ট ভেঞ্চার হয়, যেখানে আইআইটিসরা নিজেদের টেকনোলজি দেয় বা আইআইসি নিজেদের টেকনোলজি দেয়, আর মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট এটা ফান্ডিং করে। তো সেখানে সহজেই এই কাজগুলোকে, আমাদের ইঞ্জিনিয়ারিং চ্যালেঞ্জেসগুলোকে তৈরি করে সফলভাবে সাকসেসফুল কাজ করা যায়। আচ্ছা, আরেকটা জিনিস যেটা বলে দিই যে আইআইটি ফাংশন, অনেকেই হয়তো জানো না যে স্যার আইআইটির কি কি ফাংশন আছে। আমাদের কোভিড-19 সময় একটা সময় দেখা গেছে যে আমাদের ভেন্টিলেটরের খুবই শর্টেজ হয়ে গেছিল। তো আমাদের আইআইটি কি করেছিল, খুব সহজ উপলব্ধ ভেন্টিলেটর তৈরি করে দিয়েছিল। আবার ডিআরডিওর অনেকেই জানো না যে ডিআরডিও শুধুমাত্র ডিফেন্সের কাজ করে, কিন্তু আমি তোমাদের বলে দিই ডিআরডিও কোভিড-19 জন্য মেডিসিনও তৈরি করে ফেলেছে, যেটা খেলেই সম্পূর্ণভাবে কোভিড মুক্ত হয়ে যাবে, বা কোভিড যদি অ্যাক্টিভলি তাকে ধরা পড়ে সেখানে সেই মেডিসিনটা খেলে তার সেখানে কোভিড থেকে নিজেকে বাঁচিয়ে নিতে পারবে। তো এগুলো আমাদের যে সমস্ত রিসার্চ অর্গানাইজেশন আছে সেখানে শুধু তাদের প্রজেক্টগুলো একটাই থাকে না, অনেক রকম প্রজেক্ট থাকে, যেগুলো ধীরে ধীরে আমরা স্যার বলছি ডিআরডিও ফুল ফর্মটা কি স্যার? ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, ডিআরডিও স্ট্যান্ডস ফর। আচ্ছা, নেক্সট দেখো সাকসাত। এটা হচ্ছে এডুকেশনাল পোর্টাল, ওয়ান স্টপ এডুকেশনাল পোর্টাল, আমি লিখে দিচ্ছি সাকসাত। আচ্ছা, এটা দেখো পাইলট প্রজেক্ট, পাইলট কাউন্টস ফর। এখানে তোমরা মনে করো যে পাইলট হচ্ছে দিক নির্দেশক, পাইলটের শব্দটার মানে হচ্ছে এখানে ক্ষেত্রে দিক নির্দেশক। পাইলট প্রজেক্ট মানে লিডিং, অর্থাৎ লিড করে, যে সাকসাত মিনস হচ্ছে লিড, অর্থাৎ এখানে পাইলট যে হচ্ছে ব্যাপারটা আমরা যেমন বলি রেলে ইয়ের ক্ষেত্রে এরোপ্লেনের ক্ষেত্রে পাইলট থাকে, তো পাইলটস হচ্ছে দিক নির্দেশ করে আমাদের সঠিক ডেস্টিনেশনে পৌঁছে দেয়, সেরকমই কাজ সাকসাতের। এটা হচ্ছে একটা ওয়ান স্টপ এডুকেশনাল পোর্টাল লঞ্চ ইন অক্টোবর 30, 2006। এটাই দেখো খুবই গুরুত্বপূর্ণ, এই জিনিসটা প্রত্যেকে নোট করো যে এটা সব থেকে পুরনো একটা এডুকেশনাল পোর্টাল। পোর্টাল মিনস মানে কিন্তু হায়ার এডুকেশনের অডিও ভিজুয়াল সিস্টেম সেই সময় তৈরি হয়নি। এটা তোমরা যখন পুরনো ক্লাস পড়েছিলে আমি বুঝিয়ে দিয়েছিলাম যে অডিও ভিজুয়াল জিনিসটা ধীরে ধীরে ডেভেলপ হয়েছে। 2016 কিন্তু অডিও ভিজুয়াল সিস্টেম ডেভেলপ হয়নি। আমরা সেই সময় শুধু পড়তে পারতাম, গিয়ে ওয়ান ওয়ে কমিউনিকেশন ছিল, নিজেদের কিছু ডেটা দিতে পারতাম না। তো পোর্টাল স্ট্যান্ডস ফর একটা ওয়েবসাইট বা কোনো কিছু বানানো হয়েছিল, 2006 বানানো হয়েছিল। এটা সবাই নোট করবে, ওয়ান স্টপ এডুকেশনাল পোর্টাল প্রথমভাবে সাকসাত আমাদের লিডিং ওয়ান স্টপ এডুকেশন সিস্টেম এনেছিল 2006 গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তো এটা কি করছে প্রেসিডেন্ট সেই সময়কার, আচ্ছা সেই সময়কার প্রেসিডেন্টের নাম কারো মনে আছে? 2016 সময় প্রেসিডেন্টের নাম যত সম্ভব আমার মনে পড়ছে যে আমাদের যে মিসাইল ম্যান এপিজে আব্দুল কালাম মনে হচ্ছে সেই সময় ছিলেন, আমি যদি ভুল হয়ে থাকি অন্য কোনো হবে, কিন্তু আমার মনে হয় ইনিশিয়েটিভটা প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া যখন নাম এসছে তখন এটা আমাদের মিসাইল ম্যান, আমরা যাকে চিনি এপিজে আব্দুল কালাম, খুবই সব থেকে বড় সায়েন্টিস্ট আমাদের দেশের। তো তিনি এই সময় এই ব্যাপারটাকে ইনিশিয়েটিভ নিয়েছিলেন বলে সেই সময়কার প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার লাইফ লং এর ইনিশিয়েটিভের জন্য এটা প্রথমবার এসেছিল 2016 আমাদের সময়। তো লার্নিং স্টুডেন্টস লার্নিং ফর স্টাডিজ টিচার্স দোজ এমপ্লয়মেন্ট পারসুইট নলেজ ফ্রি অফ কস্ট দেম, অর্থাৎ সেই সময় যে সমস্ত যাদের ওয়েবসাইট বা যাদের কাছে ইন্টারনেট ব্যবহারের সুবিধা থাকতো তারা সে সমস্ত স্টুডেন্টরা এই সমস্ত জিনিস সার্চ করতে পারতো। টিচাররা এখানে নিজেদের নলেজকে গেইন করার জন্য আবার এখানে কাজ করতে পারতো, অর্থাৎ টিচারদেরও পড়তে হয়, টিচারদেরও জানতে হয়, টিচাররা সবকিছু জানে তা নয়। তো সেখানে টিচারদেরও নিজেদের নলেজ গেইন করার জন্য সাকসাতকে ইউজ করেছে। This content development tasks of Saksat was looked after connected advisory committee CAC, দেখো CAC মানে হচ্ছে কন্টেন্ট অ্যাডভাইজারি কমিটি, এটা স্ট্যান্ডার্ড ফুল ফর্ম আছে একটা কন্টেন্ট অ্যাডভাইজারি কমিটি। আমাদের দেশের কমিটি একটা রিপ্রেজেন্টেটিভ which is constituted representative from educational institute like IGNOUs
ইগনুস একটা আমাদের দেশে খুবই গুরুত্বপূর্ণ ইউনিভার্সিটি। এটা দিল্লি বেস ইউনিভার্সিটি, দিল্লিতেও ইউনিভার্সিটি, দিল্লি বেস ইউনিভার্সিটি ছিল। কেন্দ্রীয় বিদ্যালয় সাংতানও ছিল। সাংতান একটা কেভিএস আমাদের দেশে, সেও ছিল এইখানে ইনিশিয়েটিভের সঙ্গে। নবোদয়া বিদ্যালয় সাংতানে, এটা এনভিএসও ছিল, নবোদয়া বিদ্যালয়। আচ্ছা, তারপরে দেখো আরো অন্যান্য কারা কারা ছিল। ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং, এনআইওএস ছিল। ন্যাশনাল কাউন্সিল ফর এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং, এনসিইআরটিও ছিল। তো এই একাডেমিক গুলোর নামগুলো এগুলো এই কারণে দিয়ে দিয়েছি, যদি কোনো কারণে একটা কোশ্চেন আসে, ধরো এরকম একটা কোশ্চেন আসে যে সাক্ষাৎ কত সালে ইনিশিয়েটিভ করা ছিল আর এটার গুরুত্বপূর্ণ ভূমিকা কে নিয়েছিল, তো প্রথমে অ্যান্সার হয়ে যাবে 2006 এ ইনিশিয়েটিভ নেওয়া ছিল অক্টোবর 30-তে, আর প্রেসিডেন্টস অফ ইন্ডিয়া ইনিশিয়েটিভ নেওয়া ছিল। আচ্ছা, এর মধ্যে কিছু কিছু সময় কোশ্চেন জিততে পারে যে সাক্ষাতে যারা যারা অ্যাক্টিভলি ভূমিকা নিয়েছিল, কোন কোন ইউনিভার্সিটি, কোন কোন কেন্দ্রীয় বিদ্যালয়। তো তোমাদের মনে রাখতে হবে এই নামগুলো। ইগনু ছিল, দিল্লি ইউনিভার্সিটি ছিল, কেন্দ্রীয় বিদ্যালয় সাংখান ছিল, আচ্ছা কেন্দ্রীয় বিদ্যালয় ছিল, তার সঙ্গে নবোদয় বিদ্যালয় ছিল, আর এনসিইআরটি ছিল। এরা সমস্ত কিছু এরা একসঙ্গে কাজ করেছিল। দেখতেই পাচ্ছ তখন একটা পোর্টাল বানানো কতটা টাফ ছিল, তার জন্য এতগুলো ইউনিভার্সিটিকে একসঙ্গে জয়েন্টলি কাজ করতে হয়েছে। আর এটা এনজিও ফান্ডিংও ছিল। এনজিও এখানে নিজের নিজের কিছু কিছু ফিল্ড এডুকেশন কাজ করেছে। এনজিও দেখা যাচ্ছে, এনজিও মানে হচ্ছে নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, অর্থাৎ গভর্নমেন্ট প্লাস এনজিও দুটোই একসঙ্গে কাজ করেছে। তো দেখো, এটা ভিশন টু স্কেল আপ সাকসাস ইজ দ্য cater learning needs more than 50 crore people through the proposed scheme national mission of educational through information and communication technology। তো সাকসাতকে পরে 50 কোটি লোককে পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা রাখা হয়েছিল। তখনকার দিনে ন্যাশনাল মিশন অ্যান্ড এডুকেশনাল ইনফরমেশন টেকনোলজি এর দায়িত্ব নিয়েছিল। তো এই প্রজেক্টটা বহু পুরনো প্রজেক্ট, এবং এটা এখানে দেওয়ার কারণ হচ্ছে সাকসাত এখনো যেহেতু আমাদের হায়ার এডুকেশনের ভূমিকা নেয়, সেই কারণে এটা দিয়েছি। তো সাকসাতের ক্ষেত্রে তখন একটা প্রজেক্ট বানানো খুবই টাফ ছিল, চ্যালেঞ্জিং ছিল, সেই জন্য এতগুলো ইউনিভার্সিটিস, এতগুলো স্কুল প্লাস সঙ্গে এনজিও কে নিয়ে আসা হয়েছিল। প্লাস দেখো, একটা দেশের প্রেসিডেন্ট, তাকে পর্যন্ত এখানে ইনভলভ হতে হয়েছিল। তো বুঝতেই পারছো সেই সময় আমাদের দেশে ডিজিটালের কতটা প্রভাব পড়েনি। ডিজিটাল ইন্ডিয়া যে মিশনটা এখন চালু হয়েছে তখন কতটা টাফ ছিল। 2006 এর কথা বলছি, সেই সময় ডিজিটাল ইন্ডিয়া জিনিসটাই কি আমরা কেউ জানতাম না। আচ্ছা দেখো, এরপরে দেখো অটল র্যাঙ্কিং ইনস্টিটিউশন ইনোভেশন অ্যাচিভমেন্ট, ARIIA, এটা হচ্ছে অটল বিহারী বাজপেয়ী আমাদের দেশের প্রধানমন্ত্রী ছিল, তার নামে এটা র্যাঙ্কিং ইনস্টিটিউশন। এটা কিছুই কাজ করে না, এটা একটা দেশের যে সমস্ত ইনস্টিটিউশন তাদের কাজগুলো করে, তাদের র্যাঙ্কিং করে, আর কিছু না। তো সেই জন্য ছোট করে আমি এটা লিখে দিচ্ছি। এটা কোশ্চেনের সময় অনেক সময় দেয়, এই শর্ট ফর্মটাই দেয় যে অটল র্যাঙ্কিং ইনস্টিটিউশন বা ইনোভেশনের ফুল ফর্মটা বলো। আর অটল র্যাঙ্কিং ইনস্টিটিউশন ইনোভেশন অ্যাচিভমেন্টের ইনিশিয়েটিভ হচ্ছে, এটা MHRD এরও কাজ করে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সিনথেটিক্যালি র্যাঙ্ক এ মেজর অ্যান্ড হায়ার এডুকেশন ইনস্টিটিউশন এন্ড ইউনিভার্সিটিজ ইন ইন্ডিয়া। র্যাঙ্কিং মানে আমরা যেমন দেখবে আমাদের কলেজকে, যারা যারা কলেজে পড়েছে দেখবে লেখা আছে ন্যাক মূল্যায়িত B+, ন্যাক মূল্যায়িত A+। এটা যদি তোমাদের কলেজের বোর্ডে লেখা থাকে তোমরা নিশ্চয়ই লক্ষ্য করে থাকবে। আশা করি যদি মনে হয় যে বলা, রিপ্লাই করা যে হ্যাঁ স্যার আমরা দেখেছি আমাদের কলেজে, তোমরা বলতে পারো। তোমরা নিশ্চয়ই দেখেছো ন্যাক মূল্যায়িত এই টার্মস দেখেছো তো? হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে। তো এগুলো হচ্ছে একটা র্যাঙ্কিং। তো অটল র্যাঙ্কিং এর কাজ হচ্ছে শুধুমাত্র দেশের র্যাঙ্ক করা। তারপর দেখো ক্যাম্পাস কানেক্টিভিটি, এটা খুব গুরুত্বপূর্ণ। দেখো এরপরে আর কিছু টার্মস আছে যেটা পড়লে তোমাদের ব্যাপারগুলো সব বলো। বলছি এখানে একটা আমার কোশ্চেন ছিল, সেটা হচ্ছে আপনি বললেন না ন্যাক প্রত্যেকটা কলেজের র্যাঙ্কিং ডিসাইড করে বা র্যাঙ্কিং দেয়, ওই জায়গা থেকে বেসিক্যালি মানে ন্যাক কোন কোন ইনস্টিটিউট গুলোর সার্টিফিকেশন দেয়? দেখো ন্যাক কাজ ইউজিসি যে ইউনাইটেড আমাদের ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন আছে, তার আন্ডারে পড়ে ন্যাক, ঠিক আছে। তো ন্যাক হচ্ছে আমাদের সমস্ত কলেজকে ভিজিট করে কিছু টাইম পিরিয়ড অন্তর অন্তর, ঠিক আছে। বিভিন্ন কলেজে যায়, তাদের একটা টিম যায়, তো সেখানে গিয়ে তারা সেই কলেজের কিছু বেসিক প্যারামিটার্স থাকে, যেমন ধরো সেখানে এডুকেশন সিস্টেমের ডিজিটাল সিস্টেমটা কতটা অ্যাক্টিভ, টিচার্স কতগুলো রয়েছে,
একটা পার স্টুডেন্ট কিছু কতজন স্টুডেন্ট রয়েছে, সে সমস্ত কিছু কিছু প্যারামিটার্সকে সে নির্বাচন করে একটা নাম্বার দেয়। আর সেই নাম্বারটা আমরা দেখো আগেকার সময়ে আমরা জানতে পারতাম না, তার কারণ হচ্ছে নাম্বারটা আমাদের তখন অত বড় বোর্ডেতে লিখতো না যে এত নাম্বার পেয়েছে একটা কলেজ। কিন্তু তারপরে গ্রেডুয়েশন সিস্টেম আসার পর গ্রেডুয়েশনটা লেখা খুব সহজ হয়। যেমন আমরা কেউ একটা যদি মাধ্যমিক স্টুডেন্টের এখন রেজাল্ট দেখি, যদি দেখবে যে 80 থেকে 89 বা 90 পর্যন্ত এ প্লাস দেওয়া হয়েছে, 90 থেকে 100-র মধ্যে পেলে ডাবল এ দেওয়া হয়েছে। তো এরকম একটা গ্রেডুয়েশন সিস্টেম চালু করেছে ন্যাক। তো সেখান থেকে আমাদের ক্যাম্পাসের যে ফেসিলিটিস আছে তার উপর নির্বাচন করে দেওয়া হয়। এটা দেশভর সমস্ত ইউনিভার্সিটি বলছি, সমস্ত কলেজেসকে দেওয়া হয়। এমনই অটল র্যাঙ্কিং ইনস্টিটিউশনের কাজ হচ্ছে দেশের যে সমস্ত মেজর ইনস্টিটিউশন গুলো রয়েছে, ইনস্টিটিউশন মিনস একটা ইউনিভার্সিটি হতে পারে, একটা কলেজও হতে পারে, তো যেখানে যা কিছু পড়ানো হয় হায়ার এডুকেশনের ক্ষেত্রে যে সমস্ত ইউনিভার্সিটি, মেনলি ইউনিভার্সিটিকে দেওয়া হয়, কারণ একটা ইউনিভার্সিটি আন্ডারে কলেজ থাকে। তো ইউনিভার্সিটি তাদের কাজ কি, এডুকেশন পারপাসে তাদের ভূমিকা কি, সের উপর র্যাঙ্কিং করে অটো র্যাঙ্কিং এ দেওয়া হয়ে থাকে, ARIIA দেওয়া হয়ে থাকে। এটা তোমরা কোনো ইউনিভার্সিটিতে গেলে এই র্যাঙ্কিং এর শব্দটা তারা যদি ইউনিভার্সিটি ডিসপ্লে করে, অনেক ইউনিভার্সিটি করে, অনেক ইউনিভার্সিটি করে না, ARIIA তে র্যাঙ্কিং এ কত পেয়েছে, তো তোমরা সেখানে দেখতে পারো, বা আমাদের ওয়েবসাইটেও আছে, ওয়েবসাইটে গিয়েও দেখতে পারো। ঠিক আছে। দেখো ক্যাম্পাস কানেক্টিভিটি, আমাদের যদি কেউ হোস্টেল লিভিং করে থাকো, আমি তো হোস্টেল লিভিং করেছি, বা তোমাদের টিচার যারা আছে প্রত্যেকে হোস্টেলে থেকেছে রামকৃষ্ণ মিশনে। তো ক্যাম্পাস কানেক্টিভিটি একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। তো ক্যাম্পাস কানেক্টিভিটি মিনস হচ্ছে দেশের যে সমস্ত ইনস্টিটিউশনে একটা ক্যাম্পাসের মধ্যে থাকা বিভিন্ন ডিপার্টমেন্টকে একই সঙ্গে জুড়ে দেওয়া, এটা একটা লোকাল এরিয়া নেটওয়ার্ক। ল্যান, এই ল্যান টার্মসটা তোমরা আগের দিন যখন পড়েছিলে তোদের বুঝিয়েছিলাম যে লোকাল এরিয়া নেটওয়ার্ক কিরকম হয়ে থাকে। লোকাল এরিয়া নেটওয়ার্কের বাইরের কোনো অ্যাক্টিভিটি বা কানেক্টিভিটির কেউ অ্যাক্সেস পায় না, অর্থাৎ ক্যাম্পাসে থাকা তারা টিচার, ক্যাম্পাসে থাকা স্টুডেন্ট ছাড়া বাইরের অ্যাক্সেস করতে পারে না। তো এটা ল্যান তৈরি করা হয়ে থাকে, একটা লোকাল এরিয়া নেটওয়ার্ক তৈরি করা হয়ে থাকে, যেটা একটা বড় বড় হসপিটালরাও তৈরি করে থাকে নিজেদের মধ্যে। এটা নিজেরা 10-12 জন মিলে, যেমন আমরা হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ বানাই, সেটা একটা ধরতে পারো ছোটখাটো লোকাল এরিয়া নেটওয়ার্কের মতনই কাজ করে। গ্রুপটা বানাচ্ছি, আমাদের 10-12 জন, 20 জন, 30 জন যতজন থাকে, এই গ্রুপের মধ্যে থাকা 30 জনই শুধু অ্যাক্সেস করতে পারে গ্রুপের কন্টেন্ট, গ্রুপের ভিডিওস, গ্রুপের চ্যাট, এগুলো তারা অ্যাক্সেস করতে পারে, বাইরে আদার্স কেউ পারে না। তো লোকাল এরিয়া নেটওয়ার্কের মতনই ব্যাপারটা এটাই। তো ক্যাম্পাস কানেক্টিভিটি মিনস হচ্ছে এটা আমাদের এডুকেশনাল ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি আন্ডারে আছে, যারা এই এতক্ষণ ধরে পড়াছিলাম সে তারাই করে। aims is the leverage potential information and communication technology teaching learning process. Mission also aim provide 20 broadband connection 512 kbps speed over 25,000 college. তো এ দেখো এই kbps স্পিডটা ম্যান্ডেটরি, 20টা ব্রডব্যান্ড কানেকশন ম্যান্ডেটরি, এগুলোর মধ্যে থাকে। মানে ব্রডব্যান্ড কানেকশন একটা ধরো ইনস্টিটিউট ক্যাম্পাসের মধ্যে ব্রডব্যান্ড কানেকশনের মাধ্যমেই আমাদের যুক্ত হয়ে থাকে। আমাদের কলেজেও তাই ছিল, ওয়াইফাই বেস প্লাস ব্রডব্যান্ড কানেকশন ছিল। স্পিডটা 512 kbps মেনটেন করতে হবে। অনেক রুরাল এরিয়াতে ইউনিভার্সিটিস আছে, সেখানে এত স্পিডে পৌঁছানো টাফ হয়ে যাচ্ছে, মিনিমাম রাখা আছে 1 gbps ও যায়নি, 1 kbps এর মধ্যেই রাখা আছে। kbps gbps তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কি টার্মস বলতে যাচ্ছি। 512 kbps মানে হচ্ছে কিলোবাইট পার সেকেন্ডে আসে, জিবিপিএস মানে হচ্ছে 1 জিবি, অর্থাৎ 1 সেকেন্ডে 1 জিবি ডাউনলোড হবে। 1 জিবিপিএস টার্মস মিনস 1 সেকেন্ডের যদি কোনো একটা ভিডিওতে 1 জিবি থাকে, তাহলে 1 জিবি নামতে 1 সেকেন্ড সময় নেবে। 512 kbps মানে 512 কোনো ভিডিও যদি থাকে, তো সেখানে সেই ভিডিওটা নামতে 1 সেকেন্ডের সময় নেবে 512 kbps স্পিড থাকে। তো ওভার 25,000 কলেজ, 25,000 কলেজকে কানেক্টিভিটি দেওয়া হয়েছে। 2000 পলিটেকনিক কলেজ, যারা পলিটেকনিক পড়ে নিচে, যারা ডিপ্লোমা হোল্ডার, ডিপ্লোমা পড়ে, তাদেরকে 2000 পলিটেকনিক কলেজ ছিল, অপটিক্যাল ফাইবার কানেক্টিভিটির মাধ্যমে দেওয়া হয়েছে। আচ্ছা, এখানে দেখো কানেক্টিভিটি গুলো আস্তে আস্তে বাড়ানো হয়েছে, 1 জিবিপিএস পর্যন্ত করা হয়েছে। 419টা ইউনিভার্সিটিকে 1 জিবিপিএস কানেক্টিভিটি দেওয়া আছে। ইউনিভার্সিটি লেভেল ইনস্টিটিউশন কান্ট্রি হুইচ ইজ ইনক্লুডেড ইন্টারনেট ফ্যাসিলিটি। ইন্টারনেট ফ্যাসিলিটি তো সবসময় দরকার আমাদের দেশের এখন ডিজিটাল ইন্ডিয়া মিশনে। ওয়ান টাইম ডিজিটাল ইন্ডিয়া ইনিশিয়েটিভ of PMO MHRD decided that the campus universities having 1 gbps bandwidth, আমি কথাটা একটু আগে বললাম পড়ানোর আগে যে 1 gbps টা খুবই ম্যান্ডেটরি এখন, কারণ অনেকেই কানেক্ট হয়। 1 gbps স্পিড কিছুই না, 1 gbps এ
থেকেও আরো ডেভেলপ স্পিড চাই আমাদের যে কোনো কাজ করার ক্ষেত্রে। অর্থাৎ তোমরা যদি মনে করো যে একটা কোনো প্রোগ্রামেতে কোনো কিছু ডাউনলোড করে সঙ্গে সঙ্গে রিসার্চ ওয়ার্ক করে আমাকে আপলোড করতে হবে, তো স্পিড ইজ ম্যান্ডেটরি। অর্থাৎ তুমি যদি মনে করো একটা কোনো কিছু বানিয়েছো খুব বড় ফাইল, কিন্তু সেটাই আপলোড হতে 30 মিনিট সময় নেয়, তো সেটাতে তোমার একটা বোরিং টাস্ক হবে। সেই জন্য স্পিড একটা ম্যান্ডেটরি। ব্যান্ডউইডথ স্পিড হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। ব্যান্ডউইডথ টার্মটা অনেকে জিজ্ঞেস করতে পারে স্যার ব্যান্ডউইডথ কি, আমি বলে দিই ব্যান্ডউইডথ মিনস হচ্ছে স্পিড। ধরে নিতে পারো যে যদি আমি মনে করি এখান থেকে হাওড়া যাব, হাওড়া যদি আমাদের আজকে বুলেট ট্রেন চালু হয়ে যায় কোথাও কোনো একটা স্টেশন থেকে, সামা ব্যান্ডেল থেকে হাওড়া, যদি বুলেট ট্রেনে চালু হয়ে যায় তো আমাদের হাওড়া পৌঁছাতে সময় নেবে বলতে পারো কয়েক মিনিট। মানে আমরা যেখানে 1 ঘন্টা 1.5 ঘন্টা সময় স্পেন্ড করি গোটা রাস্তাটাতে, কখনো কখনো 2 ঘন্টা সিগন্যাল প্রবলেম থাকার জন্য, তো সেখানে আমাদের বুলেট ট্রেন থাকলে কয়েক মিনিট সময় নেবে। যেমন জিবিপিএস ব্যাপারটা, ব্যান্ডউইডথ হচ্ছে স্পিড। অর্থাৎ যদি কোনো একটা কিছু ফাইন্ডিং ডাউনলোড এগুলোর জন্য দরকার হয়, তো ব্যান্ডউইডথ সব থেকে বেশি থাকলে সহজেই ডাউনলোডটা হয়ে যাবে, ব্যান্ডউইডথ কম থাকলে ডাউনলোডটা লেট হবে, বা কোনো কিছু আপলোডের ক্ষেত্রেও সেটাই। তো এটা কি করছে, ওয়াইফাই বেস্ট করা হচ্ছে, ওয়াইফাই এনেবেল ক্যাম্পাস। আমাদের ক্যাম্পাস ছিল ওয়াইফাই এনেবেল। এগুলো আইআইটিস আছে, আইএমএম আছে, এনআইটিএস আছে, এগুলো এনেবেল এস্টাবলিশ ওয়াইফাই ক্যাম্পাস। দিস প্রসেস লেয়ারিং অপটিক্যাল ফাইবার provision the Wi-Fi in central universities currently underway. তো ওয়াইফাই এনেবেলটা খুবই দরকার। এখন আমাদের মনে করি অনেক কলেজে ওয়াইফাই এনেবেল, কিছু কিছু কলেজে শুরু হয়েছে। সব কলেজে এখন ওয়াইফাই এনেবেল নয়, ওয়াইফাই মেইনলি তাদের ডিপার্টমেন্টরাই কাজ করে, যদি তারা করে থাকে পার্সোনাল, আমাদের ছেলেরা অ্যাক্সেস পায় না। কিন্তু আমাদের অনেক বড় ক্যাম্পাস থাকার জন্য আমাদের ওয়াইফাই এনেবেল ছিল, আমরা ওয়াইফাই অ্যাক্সেস করতে পারতাম। নেক্সট দেখো হচ্ছে ডিজি লকার। এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা যারা ছেলেরা আছি বা মেয়েরাও নিজেরা, তারা যারা বাইক চালায় বা তারা যদি নিজেদের ডকুমেন্টসকে সেফলি রাখতে চায়, ডিজি লকার হচ্ছে এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা অনেক সময় কি করি, হার্ড কপি নিয়ে রাস্তাঘাটে যাই, তো অনেক ক্ষেত্রে দেখা গেছে যে হার্ড কপি মিস হয়ে যাওয়া, অর্থাৎ হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আবার ফর্ম ভরা হয়, আবার সেই হার্ড কপির জন্য অ্যাপ্লিকেশন করা হয়, আবার তারপর সেই ডকুমেন্টেশন আছে। তো ডিজি লকারকে আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মান্যতা দিয়েছে। এবার অনেক ক্ষেত্রে ট্রাফিক পুলিশ এটাকে জানে না বলে মানে না, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে দেখা গেছে যে তুমি যদি তোমার ড্রাইভিং লাইসেন্স বা কোনো কিছু আধার কার্ড বলো, ভোটার কার্ড বলো, যেটা হার্ড কপি নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই, বা তাকে শুধু দেখানোর জন্যই কাজে লাগাতে পারো, বা তার নাম্বারটা শুধুমাত্র পুট করার জন্যই কাজে লাগে, তো ডিজিটাল লকার হচ্ছে একটা সেফ প্ল্যাটফর্ম, যেখানে তোমরা কি করবে, নিজেদের যে সমস্ত আইডি আছে সম্পূর্ণভাবে আপলোড করে দিতে পারবে, আইডি গুলোকে স্ক্যান করে, এবং সেটাকে নিয়ে চলে যাবে মোবাইলে। হার্ড কপি নিয়ে যাওয়ার দরকার নেই, বা এই আইডি গুলোকে ক্যারি করারও দরকার নেই। যেমন অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা যারা বাইক রাইডার, তারা কি করে ডিজি লকারের আইডি যায়। যারা এই ক্লাসটা শুনছো লিখে নাও যে 10 MB পিকচার আপলোড করে রাখা যায় বা স্ক্যান করে রাখা যায় ডিজি লকারে। তো ডিজিটাল লকার হচ্ছে এটা একটা প্ল্যাটফর্ম দ্যাটস এ ভেরিফিকেশন ডকুমেন্টস অ্যান্ড সার্টিফিকেশন ডিজিটাল ওয়ে, eliminating using physical document. Physical means আমি বললাম hard copy. Indian citizen who sign up DigiLocker account get and decide cloud storage. এটা একটা ক্লাউড স্টোরেজ। দেখো এই বাদলের মতন এটা ফাংশন। ডিজিলকার মানে তোমাদের এই লকারটা, মানে তোমরা টার্মস বুঝতে পারছো, একটা সেফ স্টোরেজ। তো এটা ক্লাউড স্টোরেজ। তোমার একটা গুরুত্বপূর্ণ আইডি কে তুমি রাখতে চাইছো, তো সেটা একটা লকার বেসডই হবে নিশ্চয়ই। যেহেতু আমরা যেমন লকারে কি রাখি, আমাদের নিজেদের সব থেকে গুরুত্বপূর্ণ অর্নামেন্টস বা কোনো কিছু নিশ্চয়ই সেফলি রাখার জন্য লকারে রাখি, যাতে সেটা চুরি না হয়ে যায়। তো ডিজিলকার হচ্ছে ভারত সরকারের নিজস্ব ক্লাউড স্টোরেজ, যেটা থেকে ডেটা লিক হওয়ার সম্ভাবনা খুবই কম। তো এখানে আমরা কি কি রাখি, আধার রাখতে পারি, ভোটার আইডি রাখতে পারি, ড্রাইভিং লাইসেন্স রাখতে পারি, স্কুল সার্টিফিকেট পর্যন্ত রাখতে পারি। দেখো খুব সুন্দর জিনিস করেছে এটা আমাদের সিটিজেনদের জন্য। তার সঙ্গে দেখো সাইন আপ ফেসিলিটিস আছে। আচ্ছা, রিপ্রপোজিটরি কালেকশন অফ ই ডকুমেন্টস দ্যাট এক্সপোজ ভায়া স্ট্যান্ডার্ডস এপিআই ফর সোর্স অ্যান্ড রিয়েল টাইম অ্যাক্সেস। রিয়েল টাইম অ্যাক্সেস মিন যখনই তোমার দরকার হবে পাসওয়ার্ড দেবে, খুলে যাবে এবং সেখানে তুমি সঙ্গে সঙ্গে এটাকে দেখাতে পারবে। অ্যাক্সেস গেটওয়ে সোর্স অনলাইন মেকানিজম
for requester and access to e-document from the various depositors in real time using URI, Uniform Resource Indicator. এটা একটা খুব গুরুত্বপূর্ণ URI কি স্ট্যান্ড ফর ইউনিফর্ম রিসোর্স ইন্ডিকেটর। এটা অনেক সময় কোশ্চেনে দেয় URI স্ট্যান্ড ফর, অনেক সময় কোশ্চেনে দেয় URI এর মতনই লেখা থাকে URL, যেন এটার সঙ্গে গুলিয়ে ফেলো না। URL তোমাদের আগের দিন পড়িয়েছিলাম। ডিজিলকার পোর্টাল হচ্ছে ডিসাইডেড ক্লাউড বেস পার্সোনাল স্টোরেজ স্পেস লিঙ্ক উইথ টু ইচ আদার রেসিডেন্ট আধার ফর স্টোরিং ই ডকুমেন্ট URI ই ডকুমেন্টস। অর্থাৎ ইউনিফর্ম রিসোর্স ইন্ডিকেটর মানে হচ্ছে যে কোনো মুহূর্তে যখনই দরকার যে কোনো ডেটা তোমরা স্টোর করে নিতে পারো। যদি মনে হয় তোমাদের ইন ফিউচার কোনো ডকুমেন্টস রাখতে হবে তো ডিজিলকারকে ইউজ করতে পারো। এটা খুব সহজেই প্লে স্টোরে আছে, সেখান থেকে না হবে আইডি গুলোকে স্ক্যান করবে, স্কুল কলেজের সার্টিফিকেট স্ক্যান করবে, আপলোড করে রেখে দেবে। এটা ফিউচারের ক্ষেত্রে অনেক সময় কাজে দেয়। নেক্সট দেখো হচ্ছে ন্যাশনাল প্রোগ্রাম অন টেকনোলজি এনহ্যান্সিং লার্নিং এনপিটিএল কি কাজ করে? ন্যাশনাল প্রোগ্রাম টেকনোলজি এনহ্যান্সিং লার্নিং, ইট ওয়াজ আ ইনিশিয়েটিভ বাই 7 ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি, বোম্বে, দিল্লি। এগুলো খুবই গুরুত্বপূর্ণ, নোট করে নাও। যদি তোমাদের কোনো কেউ খাতায় নোট করছো বা কেউ PDF থেকে করছো, সেখান থেকে সব থেকে সহজে যদি আন্ডারলাইন করার প্রসেস থাকে আন্ডারলাইনও করে নিতে পারো। বোম্বে, দিল্লি, কানপুর, খড়গপুর, মাদ্রাস, গুয়াহাটি অ্যান্ড রুরকি, 7টা আমাদের যে 12টা IITs এর মধ্যে 7খানা IITs এখানে ইনভলভ ছিল। এবং অ্যালং উইথ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স ব্যাঙ্গালোর IIT IISc অর্থাৎ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স IIS, এটাও ব্যাঙ্গালোর 2003-তে এরা ইনিশিয়েটিভ নিয়েছিল। তুমি দেখো IIT ছিল 7টা, তার সঙ্গে IIS অর্থাৎ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এর ব্যাঙ্গালোরও এখানে 2003-তে এখানে অ্যাক্টিভলি পার্টিসিপেট ছিল। 5 core discipline were identified, namely civil engineering, computer science engineering, electrical engineering, electronic and communication engineering, mechanical engineering. 235 crores web and videos format were developed by in this place. এটা দেখো মেইনলি ফাংশন হচ্ছে ইঞ্জিনিয়ারিং এর এবং সায়েন্সের ক্ষেত্রে। এটা 2003 প্রজেক্ট ছিল। 2003-তে এটা কানেক্টিভিটি শুরু করেছিল তাদের মধ্যে NPTEL অর্থাৎ NPTEL। এটা ফাংশনটা বহু পুরনো, তোমরা রিসেন্ট ফাংশনের সঙ্গে এটা যেন ম্যাচ করে ফেলো না। ওখানে যখন আমি পড়েছিলাম পুরনো একটা ইঞ্জিনিয়ারিং বেস পড়াশোনার জন্য, সেখানে দেখো শুধু ইঞ্জিনিয়ারিং পড়ানো হয় না, তার সঙ্গে অন্যান্য সাবজেক্টও পড়ানো হয়। তো এটা অনলি ফর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইলেকট্রনিক্স, অর্থাৎ যেগুলো ট্রেড বেস লার্নিং, অর্থাৎ ধরতে পারো কম্পিউটার সায়েন্স, মেকানিক্যাল, তারপর সিভিল, যেগুলো আমরা ট্রেড বেস লার্নিং জানি, যেগুলোতে আমরা বলতে পারি কোর অফ সাবজেক্ট অফ ইঞ্জিনিয়ারিং ট্রেড বেস, সেগুলো আমরা এখান থেকে শিখতে পারতাম। এখানে ভিডিওস আছে, ভিডিও গেম ওয়েব ভিডিও গেম নয়, ভিডিও ফরম্যাট আছে, ওয়েবে সমস্ত কিছু আছে। 235 কোর্সেস আছে, 235টা কোর্সকে এখানে নিয়ে আসা হচ্ছে, ঠিক আছে? তো নাথিং দ্যাট, এগুলো তোমরা পুরোনো জিনিসই করছো, মানে একই রকম জিনিস অনেকগুলো ইউনিভার্সিটি মিলে যখন যাদের প্রয়োজন, যেটা নিড পড়েছে সেরকম বানিয়ে নিয়েছে। আচ্ছা, একটা জিনিস বলে রাখি, ইন ফিউচার দেখবে এই জিনিসগুলো আস্তে আস্তে শর্ট ফর্ম হয়ে গেছে। অর্থাৎ একই জিনিসকে অনেকগুলো প্রোগ্রাম চালানোর ফলে এত হাই এডুকেশনে এত ইনিশিয়েটিভ চলে এসেছে যে ইন ফিউচার আমার মনে হয় যে এগুলোকে সব জয়েন করিয়ে দেবে, মার্জ করিয়ে দেবে। তো দেখা যাক ফিউচারে নিশ্চয়ই মার্জ হয়ে যাবে, অনেকগুলো একসঙ্গে ইনিশিয়েটিভ একসঙ্গে একই ছাদের তলায় চলে আসবে। তো এখন পর্যন্ত মার্জ হয়নি বলে তোমরা করছো। নেক্সট দেখো EPG পাঠশালা। এটা একটা পাঠশালা মানে জানো আমরা পুরোনো দিনের টার্মস, পাঠশালা মানে যেখানে পড়ার জায়গা। তো EPG পাঠশালা ইনিশিয়েটিভ, এটাও মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স অ্যান্ড ডেভেলপমেন্ট আমাদের আন্ডারে আছে, ন্যাশনাল মিশন এডুকেশন এটাও বানিয়েছে। বিং এক্সিকিউটিভ বাই UGC। দেখো এটা এবার খুবই গুরুত্বপূর্ণ, এখানে কিন্তু এবার UGCর নাম আসছে। এটা সবাই মনে রাখবে, পাঠশালাতে যখনই কোনো কিছু পাঠশালা জাতীয় কোনো লেখা থাকবে সেখানে UGCর নামটা কানেক্টেড হয়ে যাচ্ছে। এটা মনে রাখার সব থেকে সহজ উপায় যে UGC কোন জিনিসটাকে কন্ট্রোল করে। তো EPG পাঠশালা অ্যান্সার হয়ে যাবে। The content and quality being key component of education system, high quality curriculum based interactive e-content, 70 subject across the disciplines, social science, arts, fine arts, humanities, natural and material science, linguistic and language have been developed by this subject expert working in an Indian university and research and development institute of the country. আচ্ছা দেখো এইখানে ব্যাপারটা বুঝিয়ে দিই। এটা হচ্ছে কলেজ বেস এডুকেশন, অর্থাৎ দেখো ইউনিভার্সিটি বেস এডুকেশন মানে
সেখানে সম্পূর্ণ জিনিসটাই অন্যান্য রিসার্চ বেস চলে যায়। ইউনিভার্সিটির রিসার্চ বেস কাজটা সব থেকে বেশি হয়। পিজি মানে হচ্ছে পোস্ট গ্র্যাজুয়েশন, যেখানে আমরা ইউনিভার্সিটিতে গিয়েই করি, কিন্তু এখানে ইউজিসি সেখানে দায়িত্ব নেয়। সেখানে কিছু কিছু সাবজেক্ট যেগুলো ক্ষেত্রে আমাদের রিসার্চ বেসডের তুলনায় লিঙ্গুইস্টিক, অর্থাৎ ধরো আমাদের ভাষাগত কোনো কিছু ডকুমেন্ট, পুরোনো জিনিস সেটা থাকা দরকার। তো এমন 70টা সাবজেক্টে বাছা হয়েছে যেখানে রিসার্চ কম, ডকুমেন্টেশন বেশি থাকে। অর্থাৎ ধরে নাও একটা কোনো কেউ বাংলা নিয়ে রিসার্চ করছে, বাংলার কোনো সাবজেক্ট নিয়ে, সেখানে একটা পুঁথি, পুরোনো দিনের পুঁথির সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। তো সেই পুঁথিটার পিকচারাইজ কপি এই সমস্ত পাঠশালাতে রাখা থাকে। এটা আমি যদি বোঝাতে পারলাম তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। যদি ধরো কেউ একজন হিউম্যানিটিস নিয়ে পড়ছে, তো সবার প্রথম হিউম্যানিটিস যিনি লিখেছিলেন সেই টেক্সট বুকটার ওপর, সেই টেক্সট বুকের হার্ড কপি অনেক সময় অ্যাভেলেবেল হয় না। অনেক পুরোনো বই আছে যেগুলো আমরা এখনো কিনতে পাই না, মার্কেট থেকে চলে গেছে। তো তার কপি যদি কোনো লাইব্রেরিতে থাকে, সেটার একটা স্ক্যান ফরম্যাট সেখানে দেওয়া থাকে, এখান থেকে আমরা ডাউনলোড করে পড়তে পারি অ্যাজ এ পিডিএফ ফরম্যাট। তো এইগুলোর জন্যই এই পাঠশালাটা বা পিজি পাঠশালাটা রাখা হয়েছে, যেখানে ইউজিসি আমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা বহন করে। এরপরে দেখো এসওএস টুলস। এটা হচ্ছে সফটওয়্যার বেসড টুলস। টুলস মিনস যে কোনো জিনিস জানো, যখন টুলস টার্মসটা আসবে যে কোনো কিছু, তো আমরা যদি মনে করি যে টুলস টার্মসটা যেখানেই পড়ি না কেন, সেখানে একটা কিছু মেকানিক্যাল কাজের ক্ষেত্রে বলা হয়। সফটওয়্যারের ক্ষেত্রে সফটওয়্যার একটা মেকানিক্যাল প্রসেস, কম্পিউটারের ক্ষেত্রে মেকানিক্যাল কাজ করি আমরা, সেখানে নিজেদের হাতের কাজ করতে হয়, নিজেদেরকে সফটওয়্যারের উপর কাজ করতে হয়। তো মেকানিক্যাল কাজের ক্ষেত্রে একটা সফটওয়্যার লাগে। তো এসওএস টুলস এর কাজ কি দেখো, software and simulation packages are useful tools for analyze system and solving problem by student of science, social science, engineering, management and related discipline. এর আগে একটা সফটওয়্যারের উপর আমি পড়েছিলাম, যেখানে আমাদের সফটওয়্যার পুরনো যে সমস্ত কোম্পানি থেকে কিনতে হতো সেটাকে নিজেদের দেশে বানানোর চেষ্টা করা হয়েছে, সেটা পড়েছিলাম। এখানে সফটওয়্যারের কাজটা অন্যরকম, ভালো করে বুঝে নাও প্রত্যেকে। সফটওয়্যার এখানে কাজটা হচ্ছে, যদি তোমার কোনো কিছু অ্যানালাইজ করতে, সিস্টেম প্রবলেম সলভ করতে সফটওয়্যারের প্রয়োজন হয়, সায়েন্স সাবজেক্ট হোক, সোশ্যাল সায়েন্স হোক, ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট হোক, বা ওরকমই কোনো কিছু ডিসিপ্লিনে, সেখানে এই টুলসগুলোকে কাজে লাগানো হয়। এখানে সফটওয়্যারের যে আমাদের আগে ডিপেন্ডেন্সি ছিল সেটার কথা নয়, এখানে টুলস গুলো কোন কোন সফটওয়্যারের ক্ষেত্রে কাজে লাগে। ধরো আমি একটা কথা বলছি, কারো একটা সিভিলে ব্রিজ বানানোর জন্য একটা সফটওয়্যার দরকার, কিন্তু ব্রিজের স্ট্রাকচারটা কিরকম বানাবে সেটা তার আইডিয়াতে আসে না, বা আইডিয়া এলো সেই ডিজাইনটা সে ফুলফিল করতে পারছে না তার কপিতে। তো সফটওয়্যার কি করবে, তাকে একটা ইনস্ট্রাকশন দিয়ে দেবে, সফটওয়্যার সেটা অনুযায়ী তার স্ট্রাকচারটা তৈরি করে দেবে। মানে কোন প্রজেক্টের ক্ষেত্রে কোনটা কাজে লাগে সেটা একটা স্ট্রাকচারাল যে প্রবলেম আছে সেগুলোতে এটা কাজ করে দেয় এই টুলস গুলো। Many commercial software packages are available for the above, but many of the software packages are quite costly. এটাও দেখো কস্টলি কথাটা বলা হয়েছে, সত্যি তাই কস্টলি। আমাদের লাইসেন্স কিনতে হয়, বুঝতে পারো যে একটা এমএস ওয়ার্ডের 1 বছরের লাইসেন্স অনেক টাকা দাম। অনেকে সেটা ক্র্যাক ভার্সন ইউজ করে না, করে বলে জানতে পারে না, কিন্তু ক্র্যাক ভার্সন যারা ইউজ করে, যারা কিনে ইউজ করে সেফটি ইউজের জন্য, তো সেক্ষেত্রে লাইসেন্সের অনেক টাকা চার্জ করে। তো এগুলো আপডেট মেনটেনেন্সের জন্য একটা সময় ফিস দিতে হয়। ধরো একটা, যেমন আমরা ধরি অনেক সময় দেখবে প্লে স্টোরেতে অনেক অ্যাপ আছে আমরাকে আপডেট করতে, যেটা ফ্রি অফ কস্ট পাই, যেহেতু প্লে স্টোর ফ্রি বলে। কিন্তু ইন ফিউচার ধরো আমাদের একটা এমন সিচুয়েশন হলো যে গুগলই 90% তাদের টোটাল যে বিশ্বের মধ্যে ব্যবসা খুলে ফেলেছে, তখন প্লে স্টোর থেকে একটা অ্যাপ নামাতে গেলে আমাদের পয়সা দিতে হবে, অর্থাৎ কিনতে হবে। সেই সময় এখনই কিনতে হয়, অনেক গেম আছে যেগুলো পয়সা দিয়ে কিনতে হয়, অনেক সফটওয়্যার আছে যেগুলো পয়সা দিয়ে কিনতে হয়, বা অনেক ফ্রি জিনিস আছে সেগুলোকে আবার আপডেট করতে গেলে পয়সা দিতে হয়। যেমন আমি একটা বলছি, কিছুদিন আগে আমি একটা আমার নিজের ক্ষেত্রে বলছি, একটা সফটওয়্যার ছিল যেটা হচ্ছে যে কোনো ওয়াইফাই কে হ্যাক করে, অর্থাৎ ওয়াইফাই হ্যাকিং সফটওয়্যার ছিল। এটা কিসের জন্য দরকার ছিল, আমার ধরো কোথাও গেছি যেখানে দেখছি ওয়াইফাই আছে, তার পাসওয়ার্ড জানি না, অথচ ডেটা কানেক্টিভিটি আমার সেখানে নেই, অর্থাৎ ডেটা ফুরিয়ে গেছে বা ডেটা সেখানে রিচ হয়নি, কিন্তু ওয়াইফাই আছে সেই ইনস্টিটিউশনটা, বা সেখানে মোবাইলের অনেক সময় জ্যামার লাগানো থাকে। আমি যেখানে গেছিলাম মোবাইল জ্যামার লাগানো থাকে, জ্যামার
মিন্স যেখানে নেটওয়ার্কে সেই ইনস্টিটিউশন বা সেই প্রতিষ্ঠানে আর সেখানে মোবাইল নেটওয়ার্কই কাজ করে না, অর্থাৎ এতটাই হাই সিকিউরিটি থাকে যে কোনো মোবাইল নেটওয়ার্ক সেখানে কাজ করে না। তো সেখানে একটা ওয়াইফাই কানেক্টিভিটি অবশ্যই দরকার তোমার কিছু ফাইন্ড করার জন্য। তো সেই সমস্ত ক্ষেত্রে ওয়াইফাই হ্যাকিং এর সফটওয়্যার অনেক সময় থাকে, যেটা কিছু কিছু ওয়াইফাইকে তারা হ্যাক করে দেয়, যেগুলো খুব লো কনফিগারেশনের পাসওয়ার্ড দেওয়া থাকে সেটা সেক্ষেত্রে। তো যখন আমি সেটাকে খুঁজি আপগ্রেড করতে চাই, তো তখন বলে যে এই আপগ্রেডেড ভার্সনটা নেওয়ার জন্য একটা চার্জ দিতে হবে। তো যে কোনো লাইসেন্স অ্যান্ড আপডেট মেনটেন্যান্সের জন্য আমাদের পয়সা দিতে হয় যে কোনো টুলসের ক্ষেত্রে। তো এই মেনি ওপেন সোর্সের সফটওয়্যার যেগুলো আমাদের অ্যাভেলেবেল আছে এই সিমিলার ফাংশন করে, অর্থাৎ আমাদের দেশীয় সফটওয়্যাররা একই ফাংশন করে কিন্তু কোনো রকম চার্জেস করে না, এটা ফ্রেন্ডলি, ইউজার ফ্রেন্ডলি হয় এবং প্রপার ডকুমেন্টেশন থাকে। বিসাইড দিস অ্যাডিকুয়েট ম্যানপাওয়ার টু টিচ দ্য স্টাডিজ দিস প্যাকেজেস নট অ্যাভেলেবেল। যেগুলো ধরো আমাদের ম্যানপাওয়ার বা কোনো কিছু যেগুলো অনেক কিছু লোককে নিয়ে কাজ করার প্রজেক্ট থাকে, সেগুলো এই সফটওয়্যার টুলস এর মাধ্যমে স্টুডেন্টরাই বানিয়ে ফেলতে পারে, বা প্যাকেজে সেখানে যেগুলোতে কিনে নিয়ে লাগাতে হয় সেগুলো যেগুলো আমাদের সহজে উপলব্ধ নয় সেগুলো আমরা এখানে পেয়ে থাকি এই সফটওয়্যার টুলস এর মাধ্যমে, এসওএস টুলস এর মাধ্যমে। The objective of this project to develop software tools for analysis system and computation, create adequate manpower to teach students to use open source software and to develop simulation tools. These developed software should be user friendly and properly documented. এটা ইউজার ফ্রেন্ডলি হয়, তোমাদের তো আগেই বললাম। such packages tailored to suit the need of our student will be noted and success for making freely available to any student, teach the teachers or institution willing to use them. এইখানে যে জিনিসটা মানেটা বলা হচ্ছে যে দেখো ডেভেলপ যে টুলস গুলো থাকে সেগুলোর সব থেকে বেশি সহজ হচ্ছে যে এগুলো ইউজার ফ্রেন্ডলি, মানে এগুলো সহজেই ইউজ করা যায়। সেটা শুধু স্টুডেন্ট নয়, টিচাররাও ইউজ করতে পারে বা ইনস্টিটিউশন যদি চায় ইনস্টিটিউশনও ইউজ করতে পারে। এসওএস টুলটা কাজে লাগিয়ে আমরা যেগুলো বিদেশি সফটওয়্যার আছে তার ডিপেন্ডেন্সি কমিয়ে সহজেই আমরা এই টুলসটাকে কাজে লাগিয়ে নিজেদের সুবিধা মতো টুলস কাজে লাগিয়ে নিজেদের ডেভেলপের কাজ করতে পারি। এটাই হচ্ছে এসওএস টুলসের কাজ। টোটাল 18টা প্রজেক্ট ছিল, 18টা প্রজেক্টই আমি বলে দিলাম, তার সঙ্গে অ্যালং উইথ পুরোনো পিডিএফে যে আরো 10টা আমি বাদ দিয়েছি, সেগুলো একই জিনিস, কিন্তু বাদ দিয়েছি মিনস এই নয় যে এতটা গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ, কিন্তু 18টা হচ্ছে সব থেকে ভাইটাল আমার কাছে লেগেছে। আমি মনে করি এটা থেকে কোশ্চেনও দেখেছি। তো এই 18টা তোমরা একটু ডিপলি স্টাডি করবে, যেরকম ভাবে আমি বলে দিলাম সেরকম ভাবে করবে, আর প্লাস সাথে সাথে কিছু কোশ্চেন প্যাটার্ন আমি দিয়েছি, প্লাস কিছু কোশ্চেন আমি আলোচনা করেছি কিরকম ভাবে কোশ্চেন আসে। তো নিশ্চয়ই এই ক্লাসটার কোনো ডাউট নেই, প্লাস বোরিং নেই, নিশ্চয়ই বোরিং কিছু হয়নি ক্লাসটাতে আশা করি। তো দেখো তোমাদের যদি কারো কিছু কোশ্চেন থাকে জিজ্ঞেস করতে পারো। স্যার